হ্যালো সবাইকে। আমরা আজকে দেখব মলিকিউলার অ্যান্ড সেলুলার বায়োলজি। এখন ভাইয়া মলিকিউলার অ্যান্ড সেলুলার বায়োলজি এই জিনিসটা আসলে কি? মানে এই জিনিসটা বলতে তোমরা অ্যাকচুয়ালি কি বুঝতেছো? বলো তো একটু। যদি আমরা একটু এখানে যে কয়েকটা ওয়ার্ড আছে, এই কয়েকটা ওয়ার্ডকে নিয়ে যদি একটু মানে গবেষণা করি, হ্যাঁ? গবেষণা যদি করি তো আমরা এখানে কি দেখতে পাবো? দেখো তো একটু। যে মলিকিউলার এখানে কি আছে? একটা ওয়ার্ড আছে মলিকিউলার অ্যান্ড আরেকটা ওয়ার্ড আমাদের আছে সেটা হচ্ছে সেলুলার, তাই না? তো মলিকিউলার অ্যান্ড সেলুলার এই দুইটা ওয়ার্ড আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ভাইয়া মলিকিউল মানে কি ভাইয়া? মলিকিউল মানে হচ্ছে যে একদম আণবিক পর্যায়ে, বুঝছো? মানে যেটা একদম ছোট, যার থেকে আর ছোট করা ধরো সম্ভব না, এটাকে আমরা বলা হয় মলিকিউল। আমরা পড়ে আসছি না যে মলিকিউল কেমিস্ট্রিতে, তো সেই মলিকিউলার। আর সেলুলার মানে হচ্ছে যে সেল, সেল মানে হচ্ছে কোষ। তো এখানে আমরা তার মানে এটা বলবো একদম আণুবীক্ষণিক পর্যায়ে বা কোষীয় পর্যায়ে যে বায়োলজিটা অ্যাকচুয়ালি সেটা নিয়ে আমরা এখানে আসলে আজকে আলোচনা করবো ভাই। তো ঠিক আছে, আমরা তাইলে আজকে এই যে আমাদের যে আজকের যে লেসন, এই লেসনে আমরা অ্যাকচুয়ালি কি কি দেখবো এটা একটু হালকা করে সেগুলোর একটু চিত্র দেখি। প্রথমত ভাই আমরা দেখব যে আমাদের কোষ, সেল নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। তো এটা কি? সেল। এরপরে পড়বো ভাইয়া আমরা এক ধরনের বিশেষ ধরনের অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড নিয়ে। আমরা এটাকে সংক্ষেপে Na বলি। নিউক্লিক অ্যাসিড নিয়ে। আরেকটা কি করবো ভাইয়া? আরেকটা পড়বো হচ্ছে ডিএনএ নিয়ে। ডিএনএ, আরএনএ নিয়ে। ধরো যে ডিএনএ, আরএনএ কিছুটা দেখতে এর মতোই বাট আলাদা একটু। তো এটাকে আমরা ধরো যে অবলিক আরএনএ বললাম। তো আমরা আরএনএ বললাম। এটা এটা আবার কি ভাইয়া তাহলে? ভাইয়া এটাও হচ্ছে ডিএনএ এরই একটা স্ট্রাকচার। বাট এটা একটু অয়েল স্ট্রাকচার। সুন্দর করে এটাতে হচ্ছে বুঝায় দেওয়া আছে। তো আমরা বেসিক্যালি আজকে এগুলো নিয়ে পড়বো যে ডিএনএ, আরএনএ, সেল, এই যে যে মানে আণুবীক্ষণিক যে জিনিসগুলো আছে আমাদের মানব দেহে, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আজকে পড়াশোনা করব। আমরা আজকে লেকচার আমরা দেখব, এই লেকচারে আমরা একটু সবাই নোট করব ইম্পর্টেন্ট বিষয়গুলো। আমি বলে দিব যে কোনটা কিভাবে লিখতে হবে, কোথা থেকে কোশ্চেন আসলে কিভাবে লিখতে হবে। এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিব, তোমরা একটু সেগুলো নোট করে নিবা, কেননা নোট না করলে অ্যাকচুয়ালি ভাইয়া সেভাবে পড়া হয় না। তো ভাইয়া আমরা আজকের এই লেকচারটা আমরা অ্যাকচুয়ালি হচ্ছে দুই ভাগে পড়ব। প্রথম ভাগে আমরা আমরা হচ্ছে যে আমরা হোয়াইট বোর্ডে লিখে লিখে দেখব, হোয়াইট বোর্ডে বুঝে বুঝে পড়ব। একই সঙ্গে ভাইয়া আমরা আমাদের স্লাইড আছে যেটা, যে স্লাইডটা আমি বানাইছি তোমাদের জন্য, এটা তোমাদের কমেন্টে পেয়ে যাবা। এই যে স্লাইডটা আছে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, এই স্লাইড থেকেও আমরা আজকে একটু পড়বো ভাইয়া। এখন এই স্লাইড থেকে কেন আমরা পড়বো সেটা হচ্ছে আমরা একটু পরে বলতেছি। আচ্ছা, আমাদের দেখো পরীক্ষায় খাতায় আমরা যতই যে জিনিসটা বুঝি না কেন আমাদের কিন্তু লিখতেই হয়, তাই না? আমাদের স্পেসিফিক কিছু লিখতে হয়। এখন আমি তোমারে বলছি ভাই মানুষ কি, তুমি একটু আমারে বলো তো। তুমি বলছো যে ভাই মানুষ তো মানুষই, কিন্তু মানুষ তো মানুষই না, মানুষের তো একটা স্পেসিফিক ডেফিনিশন আছে, তাই না? মানুষের একটা কি আছে? স্পেসিফিক একটা ডেফিনিশন আছে। সরি। তো তোমরা যদি যদি সেই ডেফিনিশনটা না দিতে পারো, তবে কিন্তু তোমাদের সেই অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো ভাই এই যে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটা, এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারের জন্য আমরা হচ্ছে স্লাইডটা বানাইছি, যে স্লাইডে তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পরীক্ষা যেখান থেকে কোশ্চেন আসবে সেখান থেকে আসলে কি অ্যান্সার করতে হবে ভাইয়া, সেটা তোমাদের এখানে সবকিছু লিখে দেওয়া আছে। তোমরা এখান থেকে সেগুলা বোঝার পরে, অবশ্যই বোঝার পরে তারপরে সেখান থেকে মুখস্থ করতে পারবা। দেখো আমি যেটা বললাম যে ডিএনএ, এই যে নিউক্লিক অ্যাসিড, এই যে এই জিনিসগুলো যেগুলা, এগুলো সবই অ্যাকচুয়ালি ভাইয়া তোমাদের হচ্ছে এখানে লিখে দেওয়া আছে। তোমরা এখান থেকে সুন্দর করে সবগুলা বোঝার পরে, আমার ক্লাস দেখে বোঝার পরে ডেসক্রিপশন বক্স থেকে তোমরা এই স্লাইডটা ডাউনলোড করে তোমরা এটা মুখস্থ করতে পারো। তো ভাইয়া আমরা তাহলে শুরু করি। ঠিক আছে ভাইয়া, দেখো আমরা শুরু করার আগে আমরা একটু উদাহরণ দেখি ভাইয়া। যে একটা অনেকেই আছে ভাইয়া যে তারা না বুঝলে মুখস্থ করতে পারে না। তো আমরা অ্যাকচুয়ালি প্রথমে এটাই করবো যে প্রথমে বুঝবো, এরপরে আমরা স্লাইডে যাব। তো ভাইয়া আমরা দেখি যে ধরো যে আমাদের এরকম একটা অ্যাপার্টমেন্ট আছে, একটা বিল্ডিং আছে ভাইয়া, তাই না? তো এই যে বিল্ডিং গুলা, এই বিল্ডিং এ ধরো অনেকগুলা ফ্লোর আছে, ঠিক আছে? আবার কিভাবে অনেকগুলা ফ্লোর আছে, এই ধর একটা ফ্লোর, দুইটা ফ্লোর, তিনটা ফ্লোর, চারটা ফ্লোর, পাঁচটা ফ্লোর, ছয়টা ফ্লোর। তো ধরো এরকম অনেকগুলা ফ্লোর আছে। তো এই যে ফ্লোর গুলা আছে ভাইয়া, এই ফ্লোর গুলার মধ্যে দেখো
যে আমাদের এই যে প্রত্যেকটা ফ্লোরে ধরো যে একটা করে ইউনিট থাকে না, মানে একটা পাশকে আমরা একটা ইউনিট বলি, কয়েকটা রুম কয়েকটা বাথরুম সবকিছু মিলে আমরা একটা ইউনিট বলি, তাই না? তো ধরো এইটা একটা ইউনিট, এইটা একটা ইউনিট, এইটা একটা ইউনিট, তো কি এগুলো আমাদের সকল ইউনিট না? প্রত্যেকটা ফ্লোরে একটা একটা করে ইউনিট না, তাই না? তার মানে কি এটাকে আমরা ইউনিট কেন বলি? কারণ এইরকম মানে সিমিলার অনেকগুলা মিলাই এই বিল্ডিংটা তৈরি হয়েছে, এই কারণে এটাকে আমরা ইউনিট বলি, তাই তো ভাইয়া? এখন ভাইয়া দেখো যে তোমরা যদি একটা ধরো মানুষ, মানুষের বডি, হ্যাঁ মানুষের বডি থেকে তোমরা ধরো যে একটা হাত কেটে নিলা, হ্যাঁ হাত কেটে নিছো। এখন এই হাতের থেকেও যদি আবার একটা অংশ তোমরা কেটে নাও, কেটে নেওয়ার পরে ভাইয়া সেটাকে ধরো যে এরকম একটা মাংসের টুকরা তোমরা কেটে নিছো। এখন এই মাংসের টুকরাকেও তোমরা অনেক ছোট 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 করে ভাগ করলা ভাইয়া। হ্যাঁ ভাগ করার পরে সেটাকে আবার ছোট করে কাটলা, কেটে তোমরা যদি একটা আণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে তোমরা যদি এখানে ফেলাও ভাইয়া, আণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে যদি তোমরা এখানে ফেলাও, এটা ধরো তোমাদের আণুবীক্ষণিক যন্ত্র, এই আণুবীক্ষণিক যন্ত্রের নিচে যদি তোমরা এখানে এটা রাখো, তো তোমরা অ্যাকচুয়ালি একটা মজার জিনিস দেখতে পাবা। এই মজার জিনিসটা কি ভাই? মজার জিনিসটা হচ্ছে আমাদের এই যে এখানে তোমরা দেখো মজার জিনিসটা হচ্ছে এইটা ভাই। ওকে, এখন ভাই এইটা কি? এটা হচ্ছে আমাদের কোষ। এখন আমাদের পড়াশোনা হবে এই কোষটা নিয়ে এবং এই কোষের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো নিয়ে। তো ভাইয়া তাহলে আমরা একটু দেখি যে আমাদের এই কোষ, তার মানে আমাদের এই তোমাদের যদি বলে যে কোষ কি, কোষ হচ্ছে হিউম্যান বডির একটা একক বা ইউনিট। এরকম অনেকগুলা কোষ মিলায়ে ধরো যে এইরকম ধরো একটা, এখানে ধরো এটা ধরো একটা কোষ, এটা একটা কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এইরকম অনেকগুলা কোষ মিলায়ে একটা কি তৈরি হয়েছে ভাইয়া? একটা তৈরি হয়েছে টিস্যু। একটা কি তৈরি হয়েছে? একটা টিস্যু তৈরি হয়েছে, হ্যাঁ? এখানে আমরা টি থেকে টিস্যু বুঝাইলাম। এবং অনেকগুলা টিস্যু মিলায়ে ধীরে ধীরে এইভাবে কয়েকটা স্টেপ পরে এসে আমাদের একটা অঙ্গ তৈরি হয়েছে, এবং সেখান থেকে পুরো আমাদের ভাইয়া হিউম্যান বডিটা আমাদের তৈরি হয়েছে। ঠিক আছে ভাইয়া? তো তার মানে কি আমাদের এই যে কোষগুলো, যেমন হিউম্যান বডি কারণ যদি আমরা ছোট ছোট কাটতে থাকি তার মানে এটা পাবো। সেম বিল্ডিং কে যদি আমরা হচ্ছে যে যখন ছোট ছোট করে কাটতেছিলাম, মানে বিল্ডিং এর একদম ক্ষুদ্রতম একককে আমরা কি বলছি? আমরা বলছি একটা করে ইউনিট। তো এটাও তার মানে কি এটাও একটা ইউনিট না ভাইয়া? ওকে, তো এটা যখন আমাদের একটা ইউনিট হইলো তার মানে এটা আমরা এখন যদি ডেফিনেশন দেখি, আমরা আগেও বলছি যে আমরা স্লাইড থেকেও দেখবো কারণ আমাদের ডেফিনেশন গুলো মুখস্থ করা প্রয়োজন। সরি আমার একটু ঠান্ডার সমস্যা। তো আমাদের ডেফিনেশন গুলো মুখস্থ করা প্রয়োজন। তো আমাদের যদি এই যে এখন সেল, এই যে সেলের ডেফিনেশন যদি বলে তোমাদেরকে যে হোয়াট ইজ সেল ভাইয়া, তার মানে আমাদেরকে সেলের ডেফিনেশনটা লিখতে হবে। সেলের ডেফিনেশনটা কি? সেল হচ্ছে বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। লাইফ মানে কি? মানে আমাদের জীবনের বেসিক এবং ফান্ডামেন্টাল একটা ইউনিট, এটাকে আমরা বলি হচ্ছে সেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। তো তোমাদের যদি বলে হোয়াট ইজ সেল, তোমাদেরকে বলতে হবে সেল ইজ বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এটুকু বললে তোমরা ইনশাল্লাহ ফুল মার্ক পেয়ে যাবে যে কোনো ধরনের পরীক্ষায়। আচ্ছা ভাই, তো এখন দেখো একটা বিষয় আছে এখানে যে এই যে আমরা হচ্ছে একটু আগে যে আহ, ধরো যে একটা বিল্ডিং এর এক্সাম্পল তোমাদেরকে দিয়েছিলাম, হ্যাঁ? এই বিল্ডিং এ সবগুলা ফ্লোর কি একবারে তৈরি করা হয়েছে ভাই? হয় নাই তো, তাই না? অবশ্যই তোমরা বলবে না ভাই সবগুলা ফ্লোর কিভাবে একবারে তৈরি করা সম্ভব? সবগুলা ফ্লোর তো একভাবে তৈরি করা সম্ভব না। প্রথমে একটা ফ্লোর তৈরি করা সম্ভব, তারপরে একটা, তার উপর একটা, তার উপর আরেকটা, এবং তার উপর আরেকটা, তাই না ভাই? মানে এইভাবেই তো তো একটার পর একটা ফ্লোর তৈরি হয়ে এই পুরো বিল্ডিংটা হয়েছে, এবং প্রত্যেকটাতে একটা করে ইউনিট আছে। তো ধরো যে এখন এই ফ্লোরটাকে কল্পনা করো, এই ফ্লোরের তো প্রথমে একটা ফ্লোর তৈরি করতে হয়েছে, মানে এই বিল্ডিং এর একটা ফ্লোর তৈরি করতে হয়েছে, তারপর আরেকটা ফ্লোর তৈরি করতে হয়েছে, তারপর আরেকটা ফ্লোর তৈরি করতে হয়েছে। তার মানে কি সবগুলা ফ্লোর কি এক সময়ের? আমরা তা তো বলতে পারি না। ধরো যে নিচেরটা সবচেয়ে পুরাতন, হ্যাঁ ধরো এটা সবচেয়ে পুরাতন, এটা একটু কম পুরাতন, উপরেরটা তার চেয়ে কম পুরাতন, এই তো, তাই না ভাই? কারণ এইরকমই ভাইয়া যখন আমাদের পৃথিবী তৈরি হয়েছে, পৃথিবীর একদম আদিম কালে যখন আমাদের পৃথিবী তৈরি হয়েছে, ধরো যে এখানে আর্থ, আর্থ, এই যে আর্থ আমাদের পৃথিবীটা যখন তৈরি হয়েছে তখন পৃথিবী কি ছিল ভাই? অনেক উত্তপ্ত ছিল, হ্যাঁ? তো এই জায়গায় তো আমরা বসবাস করতে পারতাম না, তো এটা আমাদের জন্য রেড মার্ক যে আমরা এই জায়গায় বসবাস করতে পারতাম না। তো তারপরে একটা সময় পরে গিয়ে এই পৃথিবী ধীরে ধীরে একটা সময় অতিবাহিত হওয়ার পরে গিয়ে এই যে বর্তমানে যে পৃথিবীটা আছে এই বর্তমানে পৃথিবীতে আসছে, তাই না ভাই? বর্তমানে পৃথিবীতে আসছে। তো এই যে সময়কাল, কিন্তু এই বর্তমান পৃথিবীতে আমরা কি মানুষেরা থাকি না ভাই? এরকম মানুষ আমরা এখানে তো অনেক মানুষ থাকি, তাই না? কিন্তু এই মানুষ কি একবারে হয়েছে? তা তো হয় নাই। আমাদের এভুলেশনের যে থিওরিটা আছে ভাই, এভুলেশন থিওরি থেকে আমরা কি জানি যে প্রথমে আমাদের একটা
কোষ তৈরি হয়েছে, সেই কোষ থেকে একটা জীব তৈরি হয়েছে, সেই জীব ধীরে ধীরে রেভলিউশনের মাধ্যমে বা ইভলিউশনের মাধ্যমে আমাদের এখানে বর্তমানে মানুষ আসছে। তো এই যে ভাইয়া পুরাতন, ধরো যে একটা কোষ আছে না, এখানে পুরাতন একটা কোষ আছে, আর এই যে মানুষের বডি, একটা মানুষ বা আরো যেসব জীবজন্তু আছে, এই জীবজন্তুদের হচ্ছে এক ধরনের কোষ আছে। দুই কোষ কি এক হবে না? তো মানে একটা তো পুরাতন আর একটা নতুন কোষ, তাই না? তো সেম ভাবে কোষকেও যদি আমরা ডিফারেন্ট, কোষকেও যদি আমরা প্রকারভেদ করি যে টাইপস অফ সেল, সেল কত প্রকার, এটা যদি আমরা প্রকারভেদ করি তাহলে আমরা দেখতে পারি যে টাইপস অফ সেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তো আমরা এখন এখানে একটু লিখি, আমরা এখানে লেখার পরে তারপরে আবার ওখানে আবার যাব। ওকে, ঠিক আছে, আমি একটু মিশে নেই বিষয়গুলো। ঠিক আছে, তো আমাদের এখানে কি হচ্ছে যে আমাদের এখানে সেল, ওকে, সো আমাদের সেল, সেল কত প্রকার হচ্ছে? সেল হচ্ছে আমাদের এখান থেকে দুই প্রকার। একটা হচ্ছে ইউ ক্যারি, সরি আমি এইভাবে না করি, একটু সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি তোমাদের আরো সুন্দর করে একটু লিখে দেখাই। সুন্দর করে না লিখলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। তো আমরা যদি একটা শেপ এখানে নেই, নিয়ে এটাকে একটু ইয়ে করি, এখানে লিখি যে এটা আমাদের হচ্ছে সেল। হ্যাঁ, এটা আমাদের সেল। এবং এই সেল আমাদের হচ্ছে কত প্রকার ভাইয়া? এই সেল ধরো যে আমাদের হচ্ছে দুই প্রকার। এই সেল আমাদের দুই প্রকার। ওকে, এটা একটা সেল এন্ড এটা একটা সেল, আরো একটা সেল আমরা এখানে নিলাম যে আমাদের এইটা একটা সেল। হ্যাঁ, এইটা একটা আমাদের একটা সেল। ঠিক আছে ভাই? তো আমাদের এরকম হচ্ছে দুইটা সেল। ঠিক আছে, তো আমরা ওকে, আমাদের হচ্ছে এখানে ধরো সেল, আমাদের সেল এখন কত প্রকার? আমাদের সেল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক, আরেকটা হচ্ছে আমাদের ভাইয়া প্রোক্যারিওটিক। ওকে, সো আমাদের একটা ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল। এখন দেখো তো ভাইয়া যে এই যে ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল, এই দুটো কেন পার্থক্য হইলো? আচ্ছা, কেন পার্থক্য দুইটা আলাদা আমি তোমাদের পরে এটা বলতেছি, তার আগে একটু দেখো, এখানে দেখো তো ইউ, এখানে আছে কি? প্রো। আর এই দুইটার মধ্যে সিমিলার কি আছে ভাই? সিমিলার আছে ক্যারিওটিক। ক্যারিওটিক, এই দুটো আমাদের সিমিলার। এই দুটোর হিসাব আমাদের পরে আসবে। হ্যাঁ, এই দুটোর হিসাব আমাদের পরে আসবে। আমরা আগে দেখি যে ইউ আর প্রো, এই দুটো নিয়ে আমরা একটু কথা বলি তো ভাই। আচ্ছা ভাইয়া, আমরা আদর্শ যে বিষয়টা আছে, আদর্শ বলতে কি বুঝি? ধরো যে গ্রামে তোমার হচ্ছে তোমার বাবা মা বা অনেকের বাবা মা বলে যে একটা ছেলে আদর্শবান, এটা এই ছেলেটা অনেক আদর্শবান, তার মানে কি? তার মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে, তাই না ভাইয়া? তার মধ্যে কি সব ধরনের কোয়ালিটি আছে, সে পরিপক্ক, মানে সে একজন আদর্শ একটা পরিপক্ক একজন মানুষ যার মধ্যে সব ধরনের কোয়ালিটি আছে। তো এই ইউ থেকে আমরা একটু আদর্শ হিসেবে কল্পনা করি, এটাকে কি বলি? ইউ মানে আমরা আদর্শ হিসেবে লিখি, আদর্শ, আদর্শ বা আইডিয়াল, আইডিয়াল। ঠিক আছে ভাইয়া, আইডিয়াল। আর এই যে প্রো আছে ভাইয়া, আচ্ছা তোমরা যারা ফ্রি ফায়ার, পাবজি বা অনেক ধরনের গেম খেলো, তারা এই যে প্রো কথাটার মানে কি বোঝো? প্রো কথাটার মানে হচ্ছে কি? পুরাতন, মানে অনেক, সে অনেক এক্সপার্ট তার ফিল্ডে, বা তার গেম প্লে, তার খেলার ধরন অনেক 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 ভালো, তাই না? প্রো মানে তো আমরা এটাই বুঝি। তাহলে এই যে প্রো কথাটা আছে, প্রো মানে কি? পুরাতন বা এক্সপার্ট। তো আমরা এখানে এক্সপার্ট কথা না ধরে এই যে প্রো কথাটা আছে, এই প্রো মানে আমরা এখানে ধরি কি? এখানে ধরো যে একটু আমাদের বোঝার সুবিধার্থে, মানে পড়ার সুবিধার্থে ওল্ড। ওকে ভাইয়া, ওল্ড। আচ্ছা, তার মানে কি? প্রোক্যারিওটিক, ধরো যে প্রোক্যারিওটিক সেল, এটা আমরা বলতে পারি যে এটা আমাদের পুরাতন সেল, মানে ওল্ড সেল। আর ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক মানে কি? আদর্শ সেল, আদর্শ সেল। সেল তো আদর্শ সেল কি ভাই? আদর্শ সেল তো, আদর্শ সেলে তো মানে অনেক জিনিসপত্র থাকবে, সে একদমই একটা তার সে এককভাবেই মানে স্বয়ংসম্পূর্ণ,
তাই হইতে পারে না ভাইয়া? আর এটা কি ওল্ড, ওল্ড প্রোক্যারিওট মানে কি পুরাতন সেল। তার মানে কি আমাদের পৃথিবীর শুরুর দিকে যে সেলগুলো ছিল সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর পৃথিবীতে বর্তমানে যে সেলগুলো বেশি দেখা যায় সেগুলোকে আমরা বলি ইউক্যারিওটিক সেল, মানে আদর্শ সেল বা পরিপক্ক সেল। এখন আমরা এখানে আসি যে আমাদের স্লাইডে আসি ইউক্যারিওটিক সেল এন্ড প্রোক্যারিওটিক সেল দুইটা বৈশিষ্ট্য কোনটার কি। তো বৈশিষ্ট্য না পরে আমরা মানে পার্থক্য বলবো, ডিফারেন্সিয়েশন বলবো। সরি, ডিফারেন্সিয়েশন যখন আমরা পড়বো মানে ডিফারেন্স যখন দেখবো একটা আরেকটার মধ্যে, এটা আমাদের সহজে মনে থাকবে। মানে ডিফারেন্স পড়লে দুইটারই বৈশিষ্ট্য তুমি সহজে লিখতে পারবা। তো ইউক্যারিওটিক সেল ভাই, ইউক্যারিওটিক সেল কি হয়? ইউক্যারিওটিক সেল সাধারণত হয় হচ্ছে সিঙ্গেল অর মাল্টি সেল। মানে একটা ইউক্যারিওটিক এগুলো হয় সিঙ্গেল অথবা মাল্টি সেল, একক সেল থাকে অথবা মাল্টিপল সেল একসঙ্গে থাকে। হ্যাঁ, আর প্রোক্যারিওটিক সেল এটা কি? প্রোক্যারিওটিক সেল মানে সিঙ্গেল সেল অর্গানিজম। এটা মানে কি যে এই যে সেলটা প্রোক্যারিওটিক সেল, এটা একটা সেলই যে কোনো আলাদাভাবে বাঁচতে পারে। ওকে, একটা সেল আলাদাভাবে বাঁচতে পারে। আর ইউক্যারিওটিক সেল কি? ইউক্যারিওটিক একটাও বাঁচতে পারে এবং মাল্টিপল একসঙ্গে থাকলেও বাঁচতে পারে। হ্যাঁ, বা এইভাবে মাল্টিপল একসঙ্গে হয়ে কাজ করে। আর প্রোক্যারিওটিক সেল একটাই কাজ করে। ওর যে কাজটা, ধরো যে এই এই সেল বা এই কোষের যে কাজটা, এই একটা কোষের মধ্যে সব সমাধান হয়, মানে সব সমস্যার সমাধান এই একটার মধ্যে আছে। আর ইউক্যারিওটিকের অনেক সময় একটা দেওয়া হয়, অনেক সময় মাল্টিপল সেল মিলাই ওকে একটা যে কোনো একটা সমস্যার সমাধান করতে হবে, যে কোনো একটা কাজ করতে হয়। এই জন্য এখানে বলছে ইউক্যারিওটিক হচ্ছে সিঙ্গেল অর মাল্টি সেল, আর প্রোক্যারিওটিক হচ্ছে সিঙ্গেল সেল অর্গানিজম। প্রোক্যারিওটিক সবসময় সিঙ্গেল সেলই হয়। এরপরে দেখি, এরপরে কি আছে ভাইয়া? এরপরে এরপর আমাদের আছে যে এখানে হচ্ছে আর কল্ড ইউক্যারিওটস। এটা সহজ, যে এটাকে ইউক্যারিওটস বলি আর এটাকে আমরা প্রোক্যারিওটস বলি। ওকে, যে এটা ইউক্যারিওটস আর এটা হচ্ছে প্রোক্যারিওট। তোমরা এরকম একটার সঙ্গে আরেকটা রিলেশন করে ডিফারেন্স গুলো পড়বা, তখন তোমার মনে থাকবে, বুঝছো? তখন তোমার সহজে মনে থাকবে যে কোনটার সঙ্গে কোনটা আমার রিলেটেড। ডিফারেন্স গুলো তুমি যখন খাতায় লিখবে তখন তোমার মনে থাকবে। অলসো পরীক্ষার হলে যদি তোমার শুধু ইউক্যারিওটিক লিখতে বলে তাইলে তোমার ইজিলি মনে রাখবে, ওকে একটা ছিল আমার সিঙ্গেল সেল আর একটা ছিল সিঙ্গেল আর মাল্টি সেল, একটাকে ইউক্যারিওট বলে আর একটাকে প্রোক্যারিওট বলে। তো এগুলো তোমার সহজে তখন মনে থাকবে। আরেকটা কি ভাই? ইউক্যারিওটিক সেলে নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, আর প্রোক্যারিওটিক সেলে কি থাকে না, মানে নিউক্লিয়াস থাকে না, মানে একটার থাকে আরেকটা থাকে না। তো এইভাবে সিমিলার ভাবে তোমার হচ্ছে এখানে আমাদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে ইউক্যারিওটিক সেল এন্ড হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেলের মধ্যে। ঠিক আছে ভাই? সরি, আমার এখানে একটু মেল ফাংশনের কারণে এরকম দাগ হয়ে যাচ্ছে। ইউক্যারিওটিক সেল আর হচ্ছে আমার এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আবার কি ইউক্যারিওটিক সেলের মধ্যে তোমার হচ্ছে এটা কি মোস্ট অফ দ্য লাইফ ফর্ম, সিন মোস্ট অফ দ্য লাইফ ফর্ম, মানে বর্তমানে যে লাইফ ফর্ম গুলো আমরা দেখি, যেসব মানে জীবন বা জীবন্ত জিনিসপত্র আমরা দেখি, এগুলা মানে এগুলোতে ম্যাক্সিমামই এখন ইউক্যারিওটিক সেল দেখা যায়। আর প্রোক্যারিওটিক সেল এগুলোকে হচ্ছে ধরো এগুলা মানে প্রাচীন যেসব ব্যাকটেরিয়া যেগুলো আছে, যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো আছে, ব্যাকটেরিয়া গুলোর মধ্যে বিশেষত এই ইউক্যারিওটিক সেল, সরি প্রোক্যারিওটিক সেল, এটা হচ্ছে তখন ওগুলোর মধ্যে দেখা যায়। প্রাচীন যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলোর মধ্যে এগুলো দেখা যায়। ওকে ভাই, ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম এখন পর্যন্ত? আমরা পড়লাম সেল আর সেলের টাইপস, মানে সেল কত প্রকার। তো আমরা প্রথমে বললাম সেল কি? সেল হচ্ছে হিউম্যান বডির বা হচ্ছে লাইফের হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট, আমাদের কি আমরা বলি সেল। আর সেল কত প্রকার? সেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল আর একটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক সেল। এখন এই ইউক্যারিওটিক সেলের কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়ছি, আবার প্রোক্যারিওটিক সেলের কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়ছি এখন। এবং এই দুটার মধ্যে ডিফারেন্স আমরা দেখছি যে কোনটার মধ্যে কি ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটুকু আমরা অলরেডি দেখে ফেলাইছি। এখন আমরা আসি যে আমরা পড়বো যে ডিএনএ এবং আরএনএ। এখন এই ডিএনএ এবং আরএনএটা কি? আমি তোমাদের একটু আগে দেখাইছি যে আমাদের যখন আমরা লেকচার শুরু করছি তখন আমি তোমাদেরকে দেখাইছি এখানে যে আমরা এখানে আজকে ডিএনএও পড়বো, আরএনএও পড়বো। তো এগুলো একটু পেঁচানো অনেক জিনিসপত্র, হ্যাঁ, যে এগুলো দেখে মনে হবে আল্লাহ এগুলো তো অনেক পেঁচানো, কি কি যেন হাবিজাবি লেখা আছে ইংলিশ, কিভাবে পড়বো না পড়বো। ভয়ের কিচ্ছু নাই, আমি তোমাদেরকে একটা একটা করে দেখাইতেছি। আচ্ছা, সো ভাইয়া ডিএনএ, হ্যাঁ, ডিএনএটা অ্যাকচুয়ালি কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ এর ফুল ফর্ম। আর আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো দেখো তো এখানে এন এ, এখানেও এন এ কমন একটা বিষয়। তার মানে আমাদের বুঝতে হবে যে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কমন কিছু একটা আছে, যেটা কমন কিছু একটা আছে, এবং শুধু এবং আনকমন একটা একটা করে জিনিস আছে, যেটা কারণে দুটো আলাদা জিনিস। Clear? তো কি বললাম যে ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর এটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো তার মানে কি এই যে এন এ, এন থেকে নিউক্লিক,
এ থেকে অ্যাসিড, এনএ কমন আছে, তার মানে আমাদের নিউক্লিক অ্যাসিড কমন আছে। তো সবার আগে ভাইয়া আমরা হচ্ছে দেখবো যে আসলে এই যে ডিএনএটা আসলে কি, এটা ডেফিনেশন বা এটা কি, আসলে কি কাজ করে, এটা আমরা একটু দেখবো। ঠিক আছে ভাইয়া? তো এখন আমরা আসি ডিএনএ টা আসলে কি এটা একটু দেখি। ভাইয়া মনে করো যে তোমার কোনো একটা বৈশিষ্ট্য, ধরো তোমার চোখ, হ্যাঁ, তোমার চোখটা, আমি চোখ আঁকাইতে পারবো কিনা জানি না, ওকে, সো এটাই ধরো চোখ, হ্যাঁ, এটা তোমাদের মেনে নিতে হবে। আচ্ছা আমি একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। এই যে এইটা, চোখ এরকম হয় দেখতে, বলো তোমরা? আচ্ছা চোখ এরকম না দেখতে হইলেও করা কিছু নাই, তোমাদেরকে বিশ্বাস করতে হবে এটাই চোখ, আমি আঁকাইছি মানে এটাই চোখ, হ্যাঁ। তো এটা মনে করো চোখ। এখন বলে যে কি, বলে যে তোমার এই চোখটা তোমার আম্মুর মতো দেখতে, তাই না? বা তোমার আব্বুর মতো দেখতে, বা তোমার দাদিমার মতো দেখতে, বা তোমার নানু ভাইয়ের মতো দেখতে। মানে আমাদের ফ্যামিলিতে এরকম বলে না যে তুই দেখতে তোর নানুর মতো, বা তুই দেখতে তোর বাবার মতো, এরকম বলে তো অনেকে, তাই না? সো আমরা কিভাবে এটা হয়, তোমার দাদি মারা গেছে, বা তোমার ধরো যে অনেকে বলে যে তুই দেখতে তোর দাদির মতো, তো তোমার দাদি ধরো মারা গেছে আজ থেকে 40 বছর আগে বা 20 বছর আগে, হ্যাঁ। তো সেইটা তোমার কাছে কিভাবে আসলো? এই যে তোমার দাদি থেকে তুমি পর্যন্ত কিভাবে সেটা আসলো, এই বৈশিষ্ট্যটা তোমার মধ্যে কিভাবে আসলো? এটা একটা মানে অবাক করে একটা বিষয় না? আচ্ছা, এই যে এইটা যেটা আসে এই তোমার দাদি থেকে, বা এই বংশ পরম্পরায় যেই, বা বংশর যে বৈশিষ্ট্যগুলা, বা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম কোনো বৈশিষ্ট্য কোয়ালিটি পার করে নিয়ে আসার জন্য আমাদের জীবনের মানে এই যে জীবদেহে কোষের মধ্যে যে এলিমেন্টটা দায়ী থাকে, বা যে এলিমেন্টটা এটা এই কাজটা করে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ করে। সেই কাজটা কে করে? ডিএনএ এর মাধ্যমে তোমার দাদি থেকে তোমার কাছে সেই সেই বৈশিষ্ট্যটা চলে আসছে। ওকে ভাইয়া? তো আমাদের হচ্ছে, তার মানে ডিএনএ আমরা এখন বুঝলাম। এছাড়াও ভাইয়া ডিএনএ আরো একটা আমরা হচ্ছে ডেফিনেশন দিতে পারি। কি ডেফিনেশন দিতে পারি ভাইয়া? এখন ডিএনএ, এই যে বৈশিষ্ট্য আসলো, তো এই বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, মানে ধরো যে আবার আরেকটা কি আছে, যে তুমি অনেক সুন্দর দৌড়াইতে পারো, মানে অনেক দ্রুত দৌড়াইতে পারো, তাই না? তো এই যে দ্রুত তুমি দৌড়াইতে পারো, তোমার এই যে দ্রুত দৌড়ানোর যে ক্যাপাবিলিটি, এটা তোমার ফ্যামিলি থেকে কারো একজন থেকে তুমি পাইছো। ধরো তোমার নানু ভাই এই দ্রুত দৌড়াইতে পারতো, এই যে ক্যাপাবিলিটিটা তোমার নানু ভাই, তোমার নানু ভাই মারা গেছে, তারপরে তোমার আম্মু, এবং তারপরে তুমি, তাই না? তো এই যে তোমার আম্মু আবার হচ্ছে দ্রুত দৌড়াইতে পারে না, বাট তুমি দ্রুত মানে অনেক ফাস্ট দৌড়াইতে পারো। সো এই যে হচ্ছে যে তোমার মায়ের মধ্যেও ছিল, বাট তোমার মধ্যে এসে প্রকাশ পাইছে, তার মানে কি কোন একটা জায়গায় সেটা স্টোর করতে হয়েছে, তাই না? মানে কোন একটা জায়গায় ধরো যে তোমার, হোল্ড এ মিনিট, ধরো যে তোমার এখানে হচ্ছে তোমার এখানে গ্র্যান্ড প্যারেন্টস, এরপরে ধরো তোমার হচ্ছে প্যারেন্টস, এরপরে হচ্ছে ধরো তুমি, টি থেকে তুমি ধরলাম। তো এই যে ধরো যে একটা কোয়ালিটি তোমার গ্র্যান্ড প্যারেন্টস এর মধ্যে ছিল, কিন্তু কিন্তু তোমার হচ্ছে যে প্যারেন্টস এর মধ্যে ছিল না, এখানে ছিল না, হ্যাঁ, এখানে ছিল না। ধরো যে একটা কোয়ালিটি তোমার গ্র্যান্ড প্যারেন্টস এর মধ্যে ছিল, তোমার প্যারেন্টস এর মধ্যে ছিল না, আবার তোমার মধ্যে চলে আসছে। তো এই যে কোয়ালিটিটা, আমি তোমাকে কি বলছিলাম, যে কোনো কোয়ালিটি কিসের মাধ্যমে ট্রান্সফার হয় ভাইয়া? যে কোনো কোয়ালিটি আমাদের ট্রান্সফার হবে কিসের মাধ্যমে? আমাদের সেটা ট্রান্সফার হবে আমাদের ডিএনএ এর মাধ্যমে, তাই না ভাইয়া? ধরো যে একটা কোয়ালিটি আমাদের এখান থেকে এখানে আসতে গেলে কিসের মাধ্যমে আসতে হবে? ডিএনএ এর মাধ্যমে আসতে হবে। কিন্তু আসলো, ঠিক আছে ভাইয়া, যে আপনি বলছিলেন যে কোয়ালিটি আসবে, তো এখান থেকে এখানে আসতো, তারপর আবার এখানে আসতো, কিন্তু আবার একজন মানে একজন অফ রেখে আবার আমার কাছে কিভাবে আসলো? মাঝখানে তো নাই। তার মানে কি, এটা কোথাও একটা স্টোর করতে হয়েছে, তাই না? এই যে কোয়ালিটিটা কোথাও একটা স্টোর করতে হয়েছে, এই স্টোরেশনের কাজটাও করে ডিএনএ। তাহলে ভাই আমরা ডিএনএ ডেফিনেশন কি করতে পারি? ডিএনএ ডেফিনেশন আমরা দিতে পারি যে ডিএনএ হোল্ডস ইনফরমেশন অন হাউ সেল ওয়ার্ক। ওকে, তোমরা যদি এই যে এই আমি যেটুকু হচ্ছে তোমাদের বললাম, এইটুকু যদি তোমরা সুন্দর মতো লিখতে পারো, তোমাদের এখানে মার্ক কাটার কোনো জায়গা নেই। তোমাদের যদি ডিএনএ ডেফিনেশন আসে, তোমরা লিখে দেবে ডিএনএ হোল্ডস ইনফরমেশন অন হাউ সেল ওয়ার্ক, কিভাবে একটা সেল কাজ করে বা কিভাবে কাজ করে, এই যে এটা হচ্ছে ইনফরমেশন আমাদেরকে হোল্ড করে। ওকে ভাই, ঠিক আছে, ডিএনএ বুঝলাম। এখন তাহলে ভাইয়া এখানে যে আমরা পড়লাম আরএনএ, আরএনএটা কি ভাইয়া? আচ্ছা ভাইয়া, তো আগে আমরা একটু আরএনএ এখানে পড়বো, পড়ার পরে আমরা হোয়াইট বোর্ডে যাব। ওকে, সো দেখো কি বলা আছে এখানে, এক
to transfer short piece of information to different part of cell, provide template to synthesize into protein। ঠিক আছে, এখন এটা পড়ে মানে একটু মাথা মানে কি ইয়ে হইতেছে না যে কি এখানে বললো ভাইয়া, কিছুই তো বুঝলাম না, আরবি নাকি হিন্দি নাকি উর্দু, কিছুই তো বুঝি না। ঠিক আছে, তো কিছু না বুঝলা বোঝানোর দায়িত্ব আমার। এই যে এক টু ট্রান্সফার শর্ট পিস অফ ইনফরমেশন টু ডিফারেন্ট পার্ট অফ সেল, এটা আমরা যখন ডিএনএ এর আরেকটা অংশ বলবো তখন আমরা বুঝবো। হ্যাঁ, আর এই আরএনএটা বেসিক্যালি আমরা তখনই বুঝবো। শুধু তোমরা আপাতত জেনে রাখো যে আরএনএ কি করে। আরএনএ করে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার করে সেলের মধ্যে, মানে কোষের মধ্যেই সে ইনফরমেশন ট্রান্সফার করে। ওকে ভাইয়া? ওকে, ঠিক আছে। প্রোটিন কি? প্রোটিনটাও আমরা হচ্ছে ভাইয়া পরে দেখবো। শুধু প্রোটিনটা তুমি হচ্ছে একটু জেনে রাখো যে এটা হচ্ছে এনজাইম, মানে ফ্রম এনজাইম দ্যাট সেন্ড সিগন্যাল টু আদার সেল, মানে একটা সেল থেকে আরেকটা সেলে হচ্ছে সে সিগন্যাল পাঠায় অ্যান্ড রেগুলেট জিন অ্যাক্টিভিটি, মানে জিনের যে অ্যাক্টিভিটি আছে এটা হচ্ছে তোমার রেগুলেট করে। ওকে ভাই? সো এগুলা হচ্ছে আমরা পরে দেখবো যে আরএনএ, আরএনএটা, ওকে, আরএনএটা আর প্রোটিনটা আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়বো সেখানে আমরা দেখে নেব। ওকে ভাই, ঠিক আছে। তো আচ্ছা দেখো তো, আমি একটু আগে যে তোমাদেরকে বললাম যে ডিএনএ, এটার মধ্যে আমাদের একটা কমন ট্রাম আছে। কি ট্রাম আছে? এনএ। এন থেকে কি বলছিলাম? নিউক্লিক অ্যাসিড। একটু মেবি জুম করলে তোমাদের জন্য ভালো হয় নাকি? ওকে, হ্যাঁ। সো এন ই ইউ, ওকে, আমি একটু ভালো করে লিখি, তোমাদের বুঝতে সমস্যা হবে। এন ইউ সি এল ই, এন ইউ সি এল ই আই সি, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, এই ই এন এতেও নিউক্লিক অ্যাসিড, এন ইউ সি এল ই আই সি, নিউক্লিক অ্যাসিড। ওকে, সো ডিএনএ থেকে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কমন কমন কি আছে আমাদের? কমন আছে হচ্ছে এই যে এনএ পার্টটুকু, মানে নিউক্লিক অ্যাসিড। তার মানে ভাই নিউক্লিক অ্যাসিড অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই না? যে ভাই দুইটা জিনিসের মধ্যেই আছে, তার মানে তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ ভাইয়া, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই নিউক্লিক অ্যাসিডটা কি আসলে, এইটা আমরা আগে দেখবো যে নিউক্লিক অ্যাসিডটা আসলে কি, আর নিউক্লিক অ্যাসিডটা কি। তো ভাই দেখো নিউক্লিক অ্যাসিড আসলে আমরা এখানে একটু দেখি যে প্রথমে আগে আমরা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখব এবং তারপরে হচ্ছে বাকিটা দেখব। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে ভাই, এই যে নিউক্লিক অ্যাসিড। ওকে, সো আমরা এখন নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখব যে নিউক্লিক অ্যাসিড কি। এটা ভাই এত ইম্পর্টেন্ট একটা জিনিস, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু হবে। এটা কেমন দেখতে আসলে এটা আগে দেখি। তো নিউক্লিক অ্যাসিডটা দেখতে আসলে এইরকম। এখন এইরকম যে, এরকম মানে কি, এটা এটা কি বুঝতেছো তুমি ভাই? দেখো এখানে কি আছে, এখানে আছে এই যে বক্সের মতো একটা যে জিনিসটা দেখতেছো, তোমরা হয়তো অর্গানিক কেমিস্ট্রিতে পড়ে আসছো যে আমাদের সুগার গুলা, মানে সুগার গুলা দেখতে এরকম হয়। হ্যাঁ, যেসব সুগার গুলা থাকে সেগুলো দেখতে আমাদের এরকম হয়। তো তার মানে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি যে ডিঅক্সি রাইবোস সুগার, বা আরেকবার আমরা বলতে পারি যে রাইবোস সুগার শুধুমাত্র। ঠিক আছে ভাই, এটাকে হচ্ছে রাইবোস সুগার আমি বলছি, এই জন্য তোমরা মেনে নিছো। এখন আমরা দেখি যে এটার সঙ্গে আর কি কি থাকে। আরেকটা থাকে পার্ট, সেটাকে আমরা বলি ফসফেট গ্রুপ। এখন এই ফসফেট গ্রুপ কি? এটা হচ্ছে একটা গ্রুপ অফ, মানে মৌল, যৌগ, মানে যৌগমূলক তোমরা পড়ে আসছো। তো এটা হচ্ছে ফসফেট একটা গ্রুপ। হ্যাঁ, আরেকটা কি থাকে? আরেকটা থাকে হচ্ছে নাইট্রোজেনাস বেস। এখন এই নাইট্রোজেনাস বেসটা কি ভাই? ভাই নাইট্রোজেনাস বেস হচ্ছে কিছু কিছু এলিমেন্ট। কি কি এলিমেন্ট? এই নাইট্রোজেনাস বেস তৈরি হয় কয়েকটা ধরনের এলিমেন্ট, মানে কয়েকটা টাইপ অফ নাইট্রোজেনাস বেস থাকে। একটা হচ্ছে অ্যাডেনিন, একটা হচ্ছে গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এখন আমি এই যে সংক্ষেপে লিখলাম আর মুখে বললাম, তোমরা বলছো আল্লাহ এগুলা ভাই কি বললাম, আমি পরে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তার মানে কি আমাদের এগুলা হচ্ছে আমাদের থাকে। আচ্ছা, আমরা যদি এখন ভাই এগুলো আমাদের থাকে, এখন আমরা আবার আমাদের স্লাইডে ফেরত যাই। তো আমরা দেখো এই যে এখানে দেখলাম নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার কি? নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচারে হচ্ছে একটা
সুগার থাকে, যেটাকে আমরা বলি ডিঅক্সিরাইবোজ অথবা রাইবোজ সুগার, এবং তার সঙ্গে থাকে একটা ফসফেট গ্রুপ, তার সঙ্গে থাকে নাইট্রোজেনাস বেস। হ্যাঁ, তো নাইট্রোজেনাস বেস কত ধরনের হয় আমরা দেখছি। নাইট্রোজেনাস বেস, এই যে দেখো, নাইট্রোজেনাস বেস হয় আমাদের এক ধরনের অ্যাডিনিন, আরেকটা ধরন হচ্ছে গুয়ানিন, আরেকটা ধরন হচ্ছে সাইটোসিন, আরেকটা ধরন হচ্ছে থায়ামিন, আরেকটা ধরন কি হচ্ছে, আরেকটা ধরন হচ্ছে ইউরাসিল। তার মানে কি, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই কয়েকটা মিলে আমাদের আসলে হয় এখানে নাইট্রোজেনাস বেস। এই কয়েকটা টাইপের নাইট্রোজেনাস বেস আমাদের হয়। ক্লিয়ার ভাইয়া? তার মানে আমরা এখন পর্যন্ত কি কি দেখছি দেখো। আমরা প্রথমে দেখছি সেল, তারপরে দেখছি টাইপস অফ সেল, তারপরে দেখছি ডিএনএ কি, আরএনএ কি, তারপরে দেখছি ডিএনএ এর মধ্যে, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে একটা কমন জিনিস আছে, একটা অ্যাসিড কমন আছে, সেটা কি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সো সেই নিউক্লিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি দেখতে কেমন সেটা আমরা দেখছি, যে নিউক্লিক অ্যাসিড দেখতে কেমন এবং সেটার মধ্যে কি কি থাকে। তো আমরা এই কয়েকটা জিনিস মিলে আমাদেরকে নিউক্লিক অ্যাসিড বলে। কি কি মিলে? ফসফেট গ্রুপ, সুগার, নাইট্রোজেনাস বেস, এই কয়েকটা জিনিস মিলে আমাদের হচ্ছে, এটাকে বলি আমরা নিউক্লিক অ্যাসিড। ওকে ভাইয়া? ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে ওকে, তাহলে এখানে আমার, এখানে দেখো যে আমাদের সুন্দর মতো করে লিখে দেওয়া আছে যে এখানে কি কি দিয়ে অ্যাকচুয়ালি তৈরি। তো দেখো এই স্ট্রাকচারের মধ্যে কি কি আছে দেখো, এই যে নাইট্রোজেনাস বেস, হ্যাঁ, এই যে বলা আছে, এই যে নাইট্রোজেনাস বেস, এ 5 কার্বন অ্যাটম সুগার, এটাকে আমরা বলি কি, রাইবোজ সুগার, এই যে এটা। আর এটা কি আছে, এ ফসফেট গ্রুপ, এই যে ফসফেট গ্রুপটা, আর নাইট্রোজেনাস বেস হচ্ছে, এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। এই যে নাইট্রোজেনাস বেস কি কি নিয়ে তৈরি, একটা হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এগুলোকে আমরা কি কি দিয়ে প্রকাশ করি, এগুলোকে আমরা প্রকাশ করি এ থেকে অ্যাডেনিন, জি থেকে গুয়ানিন, সি থেকে সাইটোসিন, টি থেকে থায়ামিন, এবং ইউ থেকে ইউরাসিল। এগুলো দিয়ে আমরা এগুলোকে প্রকাশ করি। ওকে ভাই? ঠিক আছে। তো আমরা এটা দেখলাম। এখন এই যে নিউক্লিক অ্যাসিড গুলো ভাই, এই নিউক্লিক অ্যাসিডটা দিয়েই অ্যাকচুয়ালি মূলত আমাদের ডিএনএ এবং আরএনএ তৈরি। তোমরা বলবা যে কি বলেন ভাইয়া, এইটুকু দিয়ে ডিএনএ এবং আরএনএ তৈরি, আপনি বললেন এই ডিএনএ আরএনএ কত কি করে। তো হ্যাঁ, অনেক কিছুই করে। তো মূলত এগুলা এইটুকু, এই নিউক্লিক অ্যাসিডের কারবারের উপর ভিত্তি করেই এগুলা হচ্ছে সব কাজ করে। তো এই যে দেখো ডিএনএ, ডিএনএ এর ফুল ফর্মটা কি, ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, সো ডিএনএ ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে ভাই? এখন এই যে ডিএনএটা ভাই, দেখো ডিএনএটা আমরা প্রথমে যেটা দেখলাম যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে ভাই, এখন এই ডিএনএ আপনি বলছিলেন যে ডিএনএ দেখতে কেমন, আপনি আগে দেখাইছিলেন ক্লাসের শুরুতে, তোমাদের আমি দেখাইছি যে ডিএনএ আসলে দেখতে কেমন। তো ওকে, দেখতে কেমন এটা বুঝলাম। তো কিন্তু এইটা যে দেখতে এরকম, এটা কে বলছে ভাইয়া? এখন এইটা যে বলছে তাদের নাম হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। এই যে ওয়াটসন এবং ক্রিক 1953 সালে তারা বলে যে ভাই, ডিএনএটা তারা অবজারভেশনের মাধ্যমে বলে যে ভাই ডিএনএটা দেখতে আসলে এইরকম। তো এখন ডিএনএটা দেখতে এইরকম, দেখো এখানে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাইছিলাম যে ডিএনএ কে দুইটা আমি দেখাইছিলাম। হ্যাঁ, ডিএনএ দুই ভাবে দেখাইছিলাম, এটা একটা, আরেকটা এটা একটা। তো আসলে এই দুটো সেম ভাইয়া। এই দুটাকে তোমরা যদি একটু খেয়াল করো যে এই দুটাতে কি কি আছে। এই দুটাতে হচ্ছে, যদি আমি একটু তোমাদের সুন্দর করে এক্সপ্লেইন করি, দেখো এখানে একটা এইভাবে একটা হচ্ছে লাইন গেছে, বা ধরো এটা একটা সুতা, এইভাবে একটা সুতা গেছে, অপোজিট দিক থেকে সেম আরেকটা সুতা আসছে, দেখতে সিমিলার আরেকটা সুতা আসছে, তাই না? তো এই যে এখানে দুইটা সুতা আছে এবং মাঝখানে এই দুইটা সুতা কিছু কিছু জিনিস দিয়ে কানেক্টেড। তো আমি যদি আবার এটার দিকে দেখো, এই চিত্রটাকে যদি আমরা একটু বড় করি, এখানেও সিমিলার আছে, তাই না ভাইয়া? দেখো একটা সুতা, এই যে একটা সুতা এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে আসছে, আরো একটা সুতা এই দিক থেকে আসছে। এবং এইটাকে আমরা যখন কেটে, এইটুকু পার্টকে আমরা যখন কাটছি, এইটুকু পার্টকে আমরা যখন হচ্ছে কেটে নিছি ভাইয়া, এইটুকু পার্টকে যখন আমরা কেটে নিছি, এইটুকু পার্টকে কেটে আমরা একদম সোজা করছি। করার পরে দেখো, তার মানে কি, এইটুকু পার্টের মধ্যে একটা সুতা আছে, এখানে আরেকটা সুতা আছে, দুইটা সুতা আছে না? তো এই যে একটা সুতা, আর এখানে আরেকটা সুতা, এই যে দুইটা সুতা, এই দুইটা সুতা। ওকে, তার মানে কি, এখান থেকে এটা সেম না, শুধু আমরা একটু বড় করে দেখার জন্য আমরা এইভাবে কেটে নিছি। তো এই যে দুইটা সুতা, এবং কিছু জিনিস দিয়ে তারা কানেক্টেড, এই যে সেই কিছু জিনিস দিয়ে তারা কানেক্টেড এখানে আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, কিছু জিনিস তারা কানেক্টেড আছে। ঠিক আছে ভাইয়া, কিছু জিনিস সে কানেক্টেড আছে। তাহলে এই যে কিছু জিনিস কানেক্টেড আছে, এই সুন্দর ডিজাইনটা আমরা হচ্ছে কেন এখানে রাখছি যেন আমাদের পড়ার সুবিধা হয়। এখান থেকে আমাদের পড়তে একটু কষ্ট হবে ভাই, বাট আমরা
অ্যাকচুয়ালি ডিএনএটা দেখতে এরকম হয়। এটাকে যখন আমরা সুন্দর করে আমরা দেখি বা আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে আমরা এটাকে দেখি তখন আমাদেরকে এরকম দেখায়। ওকে ভাই? ঠিক আছে। তো এখন এই যে ডিএনএটা, এই ডিএনএটা আসলে কি, কি নিয়ে তৈরি? আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিক অ্যাসিডটা কিভাবে তৈরি? এটা একটু আমরা এখন দেখব। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিডটা কিভাবে তৈরি এটা আমরা দেখব। ওকে। এটা একটু আমরা দেখি। এটা একটু ছোট করে নেই। খুবই বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে। আমরা ওকে। আমরা এই যে ছোট করে নিচ্ছি। আমরা এখন এটা কি দিয়ে তৈরি? আমরা এখন এটার বিশ্লেষণ করব। আমরা দেখব যে এই ডিএনএটা সে কি দিয়ে তৈরি? কি বলছিলাম যে ডিএনএ নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। তাই না? তো আমরা প্রথমে লিখি যে নিউক্লিক সরি ওকে। আমরা ডিএনএ কি দিয়ে তৈরি? ডিএনএ হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এন সি এল আই সি। সো ডিএনএ নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। ঠিক আছে ভাইয়া? তো নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। এখন তোমরা একটু নিউক্লিক অ্যাসিডের চিত্রটা কল্পনা করো তো ভাইয়া। নিউক্লিক অ্যাসিডের চিত্র কি ছিল? এরকম একটা আমাদের 5 কার্বনের সুগার ছিল। এই হাতে একটা ফসফেট গ্রুপ ছিল এবং এই হাতে একটা কি ছিল ভাই? এই হাতে ছিল আমাদের একটা নাইট্রোজেনাস বেস। তাই না? তো দেখো তো আমি যদি এটার সঙ্গে ভাইয়া দেখো যে ফসফেট গ্রুপ এখানে আর একটা বানাই, হ্যাঁ? এখানে আরো একটা বানাই এরকম, হ্যাঁ? এরকম এখানে আরো একটা বানাই। তো ধরো এরকম আমি বেশ কয়েকটা বানাইতে আছে, হ্যাঁ? এরকম বেশ কয়েকটা বানাইতে আছে। এটা এটার সঙ্গে কানেক্টেড, হ্যাঁ? এরকম এখানে ফসফেট গ্রুপ এটা এটার সঙ্গে কানেক্টেড। এটার নিচে আরেকটা এখানে কানেক্টেড হবে। তো এরকম ধরো এরকম মাল্টিপল জিনিস এখানে কানেক্টেড হয়ে গেল। তো এই যে মাল্টিপল জিনিস এখানে কানেক্টেড হয়ে গেল ভাইয়া, হ্যাঁ? এই মাল্টিপল জিনিসটা এখানে কানেক্টেড হয়ে একটা কি তৈরি করতেছে ভাই এখানে? একটা চেইন তৈরি করতেছে না? এই পাশে একটা চেইন তৈরি করতেছে। ঠিক আছে ভাইয়া? তো আমি যদি অপর পাশে সিমিলার আরেকটা চেইন যদি আমি হচ্ছে তৈরি করি, এই অপর পাশে সিমিলার আরেকটা যদি চেইন তৈরি করি, সিমিলার আরেকটা চেইন আমি চাইলে এগুলা দিয়ে তৈরি করতে পারি না? এই যে আমার যে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড গুলা দিয়ে তো অবশ্যই সিমিলার আরেকটা চেইন তৈরি করতে পারি, তাই না? তো এই নিউক্লিক অ্যাসিডের চেইন গুলা দিয়েই আসলে আমাদের এখানে ডিএনএ টা তৈরি। এখন আমরা সেটা দেখব। ওকে? সো এইটা দেখো। দেখো তো এখানে এইটুকু পার্ট তোমাদের কাছে পরিচিত লাগতেছে না? হ্যাঁ? এইটুকু পার্ট তোমাদের পরিচিত লাগতেছে না? সিমিলারলি এই পাশে দেখো, এখানে এইটুকু, এইটুকু, এই যে এইটুকু পার্ট তোমাদের পরিচিত লাগতেছে না? অবশ্যই পরিচিত লাগতেছে। কিভাবে পরিচিত লাগতেছে? তোমরা একটু আগে এগুলো দেখে আসছো যে এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা হচ্ছে বলি যে এটা হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। ওকে? সো নিউক্লিক অ্যাসিড দিয়ে আমাদের তার মানে এইখানেও একটা নিউক্লিক আছে, এখানেও একটা নিউক্লিক অ্যাসিড আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে। তো দুই পাশে আমাদের নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের এটা একটা নিউক্লিক অ্যাসিডের চেইন না? একটা আরেকটার সঙ্গে কানেক্টেড আছে। চেইনে কি থাকে? এরকম আমরা যদি একটা চেইন কল্পনা করি, এই চেইনের সঙ্গে এই চেইন আমাদের কানেক্টেড থাকে, তার সঙ্গে এই চেইন কানেক্টেড থাকে, তার সঙ্গে এই চেইন কানেক্টেড থাকে। তো এইরকম অনেকগুলো চেইন মিলায় মানে অনেকগুলা জিনিস মিলায় আমাদের একটা চেইন তৈরি হয়। তা তো এখানেও দেখো এখানে একটা নিউক্লিক অ্যাসিডের সঙ্গে এর পরের যে নিউক্লিক অ্যাসিড এটা কানেক্টেড, তার সঙ্গে এটা কানেক্টেড, তার সঙ্গে আরেকটা কানেক্টেড। তো একটা নিউক্লিক অ্যাসিডের সঙ্গে আমাদের আরেকটা নিউক্লিক অ্যাসিড কানেক্টেড। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা চেইন। আমার কথা কি ক্লিয়ার ভাইয়া? যদি ক্লিয়ার না হয় তোমরা একটু আবার পিছনে যাও, আবার এই কথাটা শোনো। কারণ এটা তোমাদের এই জিনিসটা যখন তোমরা বুঝবা যে নিউক্লিক অ্যাসিডের চেইন দিয়ে এটা আমাদের ডিএনএ টা তৈরি, তোমাদের কাছে ডিএনএ এর স্ট্রাকচার পৃথিবীর সবচেয়ে সহজ মনে হয়ে যাবে। এই একটা কথা তোমাদের বুঝতে হবে যে নিউক্লিক অ্যাসিডের চেইন দ্বারা আমাদের তৈরি এবং এটা ফিল করতে হবে। ওকে, একটা নিউক্লিক অ্যাসিডের পর আরেকটা নিউক্লিক অ্যাসিড আছে। ওকে, এখানে আরেকটা বিষয় আমরা কি লক্ষ্য করতেছি, দেখো আমি একটু মেশাই যেন খুব বেশি দাগাদাগি না করতে হয়। দেখো এইটাকে যদি আমরা মাথা কল্পনা করি, এই যে এটা যদি মাথা কল্পনা করি, দেখো তো এই যে চেইনটা আছে, এই চেইনের কি মাথাগুলা সব উপরের দিকে এবং এর পরের যে চেইন আছে এই চেইনের মাথাগুলা কি সব নিচের দিকে। এটুকু তো তোমাদের কাছে ক্লিয়ার যে আমরা যদি এটাকে মাথা ধরি তাহলে এটার মাথা উপরের দিকে। আচ্ছা ধরো তুমি ওটাকে মাথা ধরলাম,
অনেকে বলে ভাই আমি ওটাকে মাথা ধরবো না ভাই। আপনি আপনি বললেই যে ধরতে হবে এমন না। এতক্ষণ আপনি বলছেন আমি আমি দেখছি। তো ধরছি বা আপনি যেটা বলছেন সেটা আমি মেনে নিয়েছি। তো ধরো আমি তুমি এটা ধরলা, এদিকে মাথা ধরলা। যে এই যে ফ্ল্যাট লাইন আছে এটা মাথা ধরলা। তার মানে কি এটা মাথার নিচের দিকে? আর এই যে ফ্ল্যাট লাইন আছে এটাকে যদি মাথা ধরো, মানে অবশ্যই তো ফ্ল্যাট লাইনকে তুমি মাথা ধরতেছো। তার মানে কি এই ফ্ল্যাট লাইন এই যে চেইনটা আছে এই চেইনের মাথাগুলো উপরের দিকে। তার মানে কি আমাদের একটা এইরকম ভাবে যাচ্ছে, মানে উপরের দিকে মাথা নিচে পা, এদিকে পা। আর এটা কি নিচের দিকে মাথা উপরের দিকে পা। ঠিক আছে? তো এই যে ধরো যে যে আমাদের মাথাটা আছে এই মাথাকে আমরা বলি 5 প্রাইম। আর পা যেটা আছে সেই পাকে আমরা বলি 3 প্রাইম। ধরো এরকম আমি মানে ধরে নিলাম, হ্যাঁ, যে পা যেটা আছে পাকে আমরা হচ্ছে 3 প্রাইম ধরি। ওকে, সো পাকে আমরা কি বলি? পাকে আমরা 3 প্রাইম বলি। তাহলে এই যেটা পা না এটাকে আমরা 3 প্রাইম দিই, আর এটা হচ্ছে 5 প্রাইম। ঠিক আছে? এটুকু বুঝছো তো? মানে তোমরা এরকম যে ছোট ছোট টপিক গুলা বুঝাইতেছে এই ছোট ছোট টপিক গুলা বুঝে এরপরে আমরা সবগুলো এক জায়গায় করব। সবগুলো এক জায়গায় করে আমরা তোমাকে পুরো যে স্ট্রাকচারটা আছে ডিএনএ সেটা বুঝাবো। ছোট ছোট টপিক করে আমি ভাঙছি এই জন্য যে আমরা ছোট ছোট টপিক করে পড়বো, দেন তারপরে গিয়ে পড়বো। তো এটুকু তো বুঝছো যে এটা যদি আমাদের 5 প্রাইম হয়, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে আসতেছে, আবার তার পরের যেটা আছে সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, মানে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে আসতেছে। ওকে ভাই, মানে মাথা থেকে পা, পা থেকে মাথা। সহজ কথা। ঠিক আছে, এটুকু তোমরা বুঝছো? ওকে, তার মানে আমি এটুকু মিশাই দিলাম। এরপরে দেখো তো ভাইয়া, এখানে আমরা কি পড়ছিলাম যে আমাদের যে নিউক্লিক অ্যাসিড যেটা আছে নিউক্লিক অ্যাসিডে আমাদের কি থাকে? নিউক্লিক অ্যাসিডে থাকে আমাদের নাইট্রোজেনাস বেস। হ্যাঁ, নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস কি কি নিয়ে তৈরি ভাইয়া? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আমাদের নাইট্রোজেনাস বেসগুলো কি নিয়ে তৈরি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। তো এই যে দেখো এখানে নাইট্রোজেনাস বেস একটা আছে, এইটার এই যে এই চেইন থেকেও একটা তো নাইট্রোজেনাস বেস বের হয়ে আসছে। তো এই যে দুইটা নাইট্রোজেনাস বেস, এই দুইটা নাইট্রোজেনাস বেস পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকে, পরস্পরের সঙ্গে এইভাবে কানেক্টেড থাকে। তো এই যে পরস্পরের সঙ্গে কানেক্টেড আছে এই কানেকশনের আবার কিছু রুলস আছে ভাইয়া। এই কানেকশন হুদাই হুদাই হয় না। এই কানেকশনের রুলস হচ্ছে কি, অ্যাডেনিন ভাইয়া সব সময় কি করবে? সে সব সময়, আমি একটু ইয়ে করে লিখি, অন্য কালারতে লিখি। অ্যাডেনিনটা করবে কি? অ্যাডেনিন চাইলে তো মনে করো যে ধরো যে এটা একটা নাইট্রোজেনাস বেস, এটা একটা নাইট্রোজেনাস বেস, এটাও নাইট্রোজেনাস বেস, এটাও নাইট্রোজেনাস বেস, এটাও নাইট্রোজেনাস। তো আমি কি বলছি, এখানে একটা নাইট্রোজেনাস বেস আছে, এখানেও একটা আছে, তো দুইটা একটার সঙ্গে কানেক্টেড থাকবে। কিন্তু কোনটা কার সঙ্গে কানেক্টেড থাকবে এইটার একটা রুলস আছে, নিয়ম আছে। মানে এটা ধরো প্রকৃতি থেকে আমাদের মানুষের দেহ এইভাবে তৈরি হয়েছে যে এইটা ওইটার সঙ্গেই কানেক্টেড থাকবে, মানে একটার সঙ্গে এটাই কানেক্টেড থাকবে। ধরো যে অ্যাডেনিনের সঙ্গে সব সময় কানেক্টেড থাকবে আমার হচ্ছে থায়ামিন। এ আর টি এটা একটার সঙ্গে কানেক্টেড থাকবে। এ এবং টি একটা আরেকটার সঙ্গে কানেক্ট হইতে পারবে, মানে একটা আরেকটার সঙ্গে রিলেশনশিপে বা বন্ডিং এ যাইতে পারবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। আর গুয়ানিন এবং সাইটোসিন এই দুইটা একটা আরেকটার সঙ্গে বন্ডিং এ যাইতে পারবে। ক্লিয়ার আমার কথা? যে আমরা চাইলে যে কোনো যে নাইট্রোজেনাস বেস আছে, যে কোনো নাইট্রোজেনাস বেসের সঙ্গে যে কোনো নাইট্রোজেনাস বেসের আমরা গঠন মানে আমরা কানেকশন বা বন্ডিং তৈরি হবে না। এটা নির্দিষ্ট কিছু আছে সেগুলোর সঙ্গে হবে। আবার এর মধ্যেও একটা জিনিস আছে, অ্যাডেনিন এবং এই যে থায়ামিন কানেক্টেড হবে। আর কি হবে? গুয়ানিন এবং সাইটোসিন কানেক্টেড হবে। একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। এই কানেকশন ভাই, এই কানেকশনের মধ্যে একটা বিষয় আছে। এই কানেকশনটা কিভাবে হবে? এদের কি হাত পা আছে যে এরা তোমার একটা আরেকজনের হাত ধরে থাকবে? তা তো না, তা থাকবে না ভাইয়া। তো এরা কি হবে? এরা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকবে ভাই। কি বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকবে? হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন এবং থায়ামিন এইটা ডবল হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকবে। মানে ধরো যে এদের মানে মনের দুইটা হাত আছে, যে মনের দুইটা হাত দিয়ে এরা কানেক্টেড থাকবে। ওকে, গুয়ানিন এবং সাইটোসিন কি করবে ভাইয়া? গুয়ানিন এবং সাইটোসিন হাইড্রোজেন বন্ডের দ্বারা কানেক্টেড থাকবে, কিন্তু এটা হবে ট্রিপল হাইড্রোজেন বন্ড। কি? ট্রিপল, তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকবে। আর অ্যাডেনিন এবং থায়ামিন তোমার হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড থাকবে। ঠিক আছে ভাই, এটুকু ক্লিয়ার? ওকে। তো তোমরা এই যে যেই অংশগুলো ছোট ছোট মানে প্রথমে বুঝাইলাম যে দুইটা চেইন, হ্যাঁ, নিউক্লিক অ্যাসিডের চেইন। তারপরে কি? তারপরে হচ্ছে যে তোমাদের দেখাইলাম যে একটা আরেকটার সঙ্গে কানেক্টেড। তারপরে দেখাইলাম এই যে হাইড্রোজেন যেই বন্ড দ্বারা কানেক্টেড থাকে, এগুলো দেখাইলাম। এখন আমরা চলো এই সবগুলাকে রিলেট করব। কিভাবে রিলেট করব দেখো। এখন আমরা এখানে আসবো একটু, এখানে এসে সবগুলোকে আমরা
রিড করব দেখো। ওকে, সরি আমি একটু আগে থেকে এটা দাগানো ছিল, আমি একটু এগুলো মিশাই নেই। তোমরা কিছু মনে করো না। আর তোমাদের যদি হচ্ছে বুঝতে কোনো কিছু সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, যে কোনো প্রশ্ন থাকলে। এবং আমার বলার মধ্যেও যদি কখনো কোনো সময় ভুল হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আমি কমেন্ট সবসময় চেক করবো ইনশাল্লাহ। ওকে, তো দেখো কি বললাম যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে যে ডিএনএ এর স্ট্রাকচার এরকম। এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে ওয়াটসন এবং ক্রিক এর স্ট্রাকচার। তারা এটা দিছিল 1953 সালে। এটার আরেকটা নাম হচ্ছে ডাবল হেলিক্স স্ট্রাকচার। তো এখন ডাবল হেলিক্স কেন ভাই? ধরো যে এটা কি, এই দিক দিয়ে একবার আসতেছে, এই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে, এই দিক দিয়ে আসতেছে। আমরা বলি না যে হেলিয়া দুলিয়া, একটা ওয়ার্ড আছে না? তো এই যে মনে করে ধরো যে একবার এদিকে হেলতেছে, একবার এইদিকে হেলতেছে, আরেকবার এইদিকে হেলতেছে, আরেকবার এইদিকে হেলতেছে। এই যে হেলতেছে, হ্যাঁ, তো এটা এই এই যে মানে একদিকে আরেক দিকে হেলতেছে, এটাকে আমরা বলতেছি হেলিক্স। ধরো মনে রাখার জন্য এইভাবে মনে রাখো। এবং ডাবল মানে কি দুইটা। তো দুইটা কেন ভাই? দেখো আমি তোমাদের একটু দেখাই যে এখানে আমাদের একটা হচ্ছে একটা সুতা এরকম এরকম যাচ্ছে, হেলে দুলে চলে যাচ্ছে। আরেকটা সুতাও এরকম, আরেকটা সুতা এরকম হেলে দুলে যাচ্ছে। এই যে হেলে দুলে সুতা যাচ্ছে, দুইটা সুতা যাচ্ছে, তো এই কারণে আমরা এটার নাম হচ্ছে ডাবল হেলিক্স মডেল। এভাবে মনে রাখবা। মানে তোমরা কিছু কিছু কমন ওয়ার্ড দ্বারা মনে রাখবা যে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স মডেল, কারণ দুইটা সুতা তারা হচ্ছে হেলে দুলে যায়। ওকে ভাই, ঠিক আছে। তো আমরা এখন আসি, যেটার স্ট্রাকচার যদি তোমাদের লিখতে বলো তাহলে তখন তোমরা কিভাবে লিখবা? তখন তোমরা লিখবা যে ওকে, যে আমাদের হচ্ছে প্রথমে এই চিত্রটা দিবা, এই চিত্র অথবা এই চিত্র, তোমাদের যেই চিত্রটা তোমার সুবিধা। দুইটা চিত্রের মধ্যে যেই চিত্রটাই তোমাদের দিবা, দুটাই তোমাদের টিচাররা আশা করি মানে হচ্ছে একসেপ্ট করবে। তোমরা তবুও টিচারদের থেকে একটু জিজ্ঞাসা নিবা যে তোমাদের কোন চিত্রটা তারা প্রিফার করে। আমি সবসময় প্রিফার করি এই চিত্রটা, কারণ এই চিত্রটাতে সবকিছু সুন্দর মতো বোঝা যায়, যে কোন কোন এলিমেন্ট আছে সবকিছু সুন্দর মতো বোঝা যায়। তুমি যদি এই চিত্রটা একবার আঁকাইতে পারো, তুমি এই চিত্র দেখেই সব লিখতে পারবা। হ্যাঁ, এই চিত্র দেখে সব লিখতে পারো, এই চিত্রে তো সব আছে। তো তারপরে দেখো, তো আমরা হচ্ছে এখানে এখন দেখি যে টু কমপ্লিমেন্টারি অ্যান্টি প্যারালাল স্ট্রেন ওয়ান্স রান ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম, অ্যানাদার ফ্রম 3 প্রাইম টু 5 প্রাইম। তার মানে কি, একটা ভাই এইদিকে যাবে টু অ্যান্টি প্যারালাল, এটা তো প্যারালাল না তাই না? এটা তো এরকম বাঁকা বাঁকে হয়ে আছে। প্যারালাল মানে কি, এই এই দুটা যদি এরকম ভাবে থাকতো তাহলে সেটাকে আমরা প্যারালাল বলতাম, কিন্তু এটা নাই তো, এটা এরকম ভাবে আছে আর একটা এরকম ভাবে আছে, তো এইভাবে আছে। এটা তো কখনোই প্যারালাল না, এটা হচ্ছে কি আমাদের অ্যান্টি প্যারালাল। এই জন্য হচ্ছে এখানে বলছে যে টু কমপ্লিমেন্টারি অ্যান্টি প্যারালাল, ওয়ান রানস ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম, অ্যানাদার রানস ফ্রম 3 প্রাইম টু 5 প্রাইম। ঠিক আছে? তো ওকে ভাই, সেটা বুঝলাম। এখন এই 5 প্রাইম টু 3 প্রাইম কি? ধরো যে এই প্রান্তকে আমরা যদি 5 প্রাইম ধরি আর এই প্রান্তকে যদি আমরা 3 প্রাইম ধরি, ধরো এটা মাথা, আমি বলছিলাম 5 প্রাইম মাথা, তার মানে কি এটা উল্টা না? আমার মাথা এইদিকে আছে না, এই যে এই বিন্দুটা আমাদের এইগুলোকে আমরা মাথা ধরছি না? এই যে গোল জিনিসগুলো যেগুলো আছে, এই গোল জিনিসগুলোকে আমরা মাথা ধরছি না? তো এটা কি তার মানে উল্টাটা? এটা হচ্ছে 5 প্রাইম টু হচ্ছে 3 প্রাইম। কিন্তু আমরা যখন হিসাব করবো, আমরা যখন সাধারণত দেখবো, তো দেখার সময় আমাদেরকে সর্বপ্রথম কি, মানে উপর থেকে দেখতে হবে না? আমরা তার মানে কি বলবো, যে এটা হচ্ছে আমার 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর এটা হচ্ছে এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। এইটাই এখানে বলা আছে। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে এটার থ্রি মেজর পার্ট, মানে এই যে আমাদের ডিএনএটা আছে, ডিএনএতে তিনটা মেজর পার্ট আছে। সেটা কি? এক হচ্ছে নাইট্রোজেনাস বেস, এই যে হচ্ছে নাইট্রোজেনাস বেস। আরেকটা কি, আরেকটা হচ্ছে 5 কার্বন রাইবোস সুগার, এটা হচ্ছে 5 কার্বন রাইবোস সুগার। আরেকটা আছে কি, আরেকটা আছে আমাদের হচ্ছে ফসফেট গ্রুপ, এই যে হচ্ছে ফসফেট গ্রুপ। কেন এটা আমাদের থ্রি মেজর পার্ট? কারণ কি, আমরা তো প্রথমেই বলছি যে ভাই ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড তো আমাদের এই তিনটা এলিমেন্টে থাকে, যে নাইট্রোজেনাস বেস, তারপর আমাদের 5 কার্বন সুগার থাকে, এবং আরেকটা থাকে কি ফসফেট গ্রুপ থাকে। তো আমরা এটাই পড়ছি, তার মানে কি আমাদের ডিএনএ এর মধ্যেই ওটাই থাকবে, যে নাইট্রোজেন বেসের যে এলিমেন্ট গুলো ছিল সেগুলাই আমাদের মেজর পার্ট ডিএনএ তে। এটা স্বাভাবিক একটা বিষয়। এরপরে আমাদের কি, ফোর বেস, ফোর নাইট্রোজেনাস বেস। ফোর নাইট্রোজেনাস বেস মানে কি, ওই যে এই যে নাইট্রোজেনাস বেস 4 ধরনের হয়, আমরা পড়ছিলাম প্রথমে, এই যে শুরুতেও পড়ছিলাম। তারপর আমি তোমাদের একটু আগেও দেখাইছি, আবারও দেখাই নিয়ে আসি, তোমরা একটা আরেকটার সঙ্গে রিলেট করতে পারবা। যে এই যে নাইট্রোজেনাস বেস আমাদের এটা হচ্ছে 4 ধরনের, এই যে দেখো নাইট্রোজেনাস বেস আমাদের 4 ধরনের, আমরা এখানে দেখছিলাম। সো নাইট্রোজেনাস 4 টাইপস অফ নাইট্রোজেনাস বেস থাকে আমাদের কিসের মধ্যে, ডিএনএ এর মধ্যে। 4 টাইপস অফ নাইট্রোজেনাস বেস, একটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আমাদের এই প্রথমে গেল হচ্ছে টু কমপ্লিমেন্টারি অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড, তারপরে হচ্ছে আছে থ্রি মেজর পার্ট, তারপরে ফোর নাইট্রোজেনাস বেস। এখন কি, এটি মানে এডেনিন এবং থায়ামিন ইজ ডাবল হাইড্রোজেন বন্ড,
যেটা বলছিলাম যে এডিনিন এবং থাইমিন সবসময় দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা থাকবে, এবং গুয়ানিন এবং সাইটোসিন এটা ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা একটা আরেকটার সঙ্গে অ্যাড থাকবে। ঠিক আছে ভাইয়া? তো এটা এখানে বলা আছে যে এই যে দেখো, এটা হচ্ছে এডিনিন এবং হচ্ছে থায়ামিন। এটা কি আছে দেখো, এই যে দুইটা বন্ড আছে এটার মধ্যে। হ্যাঁ দেখো, এই যে এখানে এই যে একটা বন্ড, এই যে একটা বন্ড। আর এই যে এটা গুয়ানিন এবং সাইটোসিন, দেখো এটা হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিন। এটা কয়টা বন্ড আছে দেখো, তিনটা বন্ড আছে। একটা, দুইটা, তিনটা বন্ড আছে। তার মানে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কয়টা বন্ড থাকে? তিনটা বন্ড থাকে। ওকে, এটা বলছে ডিএনএ ইজ মোর স্টেবল দেন আরএনএ ডিউ টু ডিঅক্সিরাইবোজ সুগার স্ট্রাকচার। সো এটা আমরা পরে দেখবো যে এটা আসলে কি, আরএনএ তে কি আর নাই জন্য এটা হচ্ছে এত বেশি স্টেবল। বাট এটা মনে রাখো যে ডিএনএ মোর স্টেবল দেন আরএনএ, এটুকু মনে রাখবা। সো তোমাদের যদি পরীক্ষায় আসে যে ডিএনএ স্ট্রাকচার কি, তোমরা হচ্ছে এই চিত্রটা আঁকাবা, আমার এটা প্রেফারেবল থাকে, তোমার টিচাররা এটা আঁকাইলো এক্সপেক্ট মানে একসেপ্টটা করবে, মার্ক দিবে আশা করি। এবং তারপরে তোমরা হচ্ছে এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো তোমরা লিখে দিবা। আর এটা তোমরা কই পাবা আমি আবারও বলি, এটা তোমরা আমরা যে চ্যানেলের ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা এই স্লাইডটা যেটা আছে স্লাইডের পিডিএফ পাবা, এবং পিপিটিএক্স ফাইল যেটা পিপিটিএক্স ফাইলটা তোমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবা। ওকে, সো আমরা তার মানে ভাই কি দেখলাম, আমরা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার দেখলাম। এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএটা আছে, ডিএনএ তো মনে ধরো যে এই যে ডিএনএটা, এখন এই ডিএনএ, আচ্ছা আমরা একটু পরে আসি, আমরা তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা ছোটবেলায় কি পড়ছি মানে ক্লাস 9-10 এ, যে একটা কোষ থেকে দুইটা কোষ হয়। হ্যাঁ, দেন এই এই কোষ থেকে আবার দুইটা হয়, এই কোষ থেকেও দুইটা হয়, এখান থেকে দুইটা হয়, এখান থেকেও দুইটা হয়। হ্যাঁ, এখান থেকে দুইটা হয়, আবার এখান থেকে দুইটা হয়। তো এইভাবে মানে ডিএনএ কি, সরি, কোষ বা সেল একটা বিভাজন হয়, একটার পর আরেকটা বিভাজন হয়। এই বিভাজনের মাধ্যমে তারা হচ্ছে আমাদের দেহটা গঠন করে। এখন ভাই আরএনএ কি বা ডিএনএ কি এরকম বিভাজন হয়? ডিএনএ কি এরকম ভাঙে একটা থেকে আরেকটা তৈরি হয়? উত্তর হচ্ছে ইয়েস। ইয়েস। তার মানে কি দাঁড়ালো ভাইয়া? তার মানে দাঁড়াইলো যে আমাদের এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটাও আমাদের ভেঙে একটা থেকে আরেকটা তৈরি হয়, একটা থেকে দুইটা তৈরি হয় ডিএনএ। ওকে ভাইয়া, তার মানে আমাদের এই ডিএনএটাও ভেঙে একটা থেকে দুইটা তৈরি হয়। এখন কিভাবে ভাঙে এইটা একটু আমরা একটু জানবো। ওকে, এটা এখন আমরা একটু জানবো। তো আমরা এখন তাহলে কি দেখবো, এখন আমরা তাহলে দেখবো হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, মানে একটা ডিএনএ থেকে ভেঙে আরেকটা ডিএনএ যে হওয়ার যে প্রসেস, এটা আমরা এখন দেখবো যে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ভাই এখন এই ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয়, দেখো তোমরা একটু চিত্র দিকে খেয়াল করো। এই চিত্র দেখে তোমাদের মনে হচ্ছে আল্লাহ এখানে কি হচ্ছে, কোথায় কোনটা কিভাবে হচ্ছে না হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না, তাই না? এমনটা হওয়াই স্বাভাবিক, যে আমাদের না বোঝাটাই স্বাভাবিক, যে প্রথমবার দেখে চিত্রটা দেখে একদমই কঠিন মনে হইতে পারে, বাট আমরা এটাকে সহজ করব। সহজ করার জন্য ভাইয়া আমরা এটাকে তিনটা পার্টে ভাগ করব। ওকে, তোমরা চিত্রের দিকে একবার একটু খেয়াল করে রাখো, তিনটা পার্টে ভাগ করব। কি কি পার্টে ভাগ করব, আমরা এখানে আসি, যে আমরা এই যে আমাদের যে পুরো ডিএনএ যে ডুপ্লিকেশন, যেটা মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বা একাধিক ডিএনএ তৈরি হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। কি কি ভাগে ভাগ করব? এক, নাম্বার ওয়ান, ইনিশিয়েশন। ওকে, মানে শুরু বা প্রারম্ভিক, যে আমাদের শুরুতে কি হয়, ইনিশিয়েশন। দুই, আমরা দুই নাম্বার কি দেখব, দুই নাম্বার দেখব হচ্ছে এলংগেশন, মানে মাঝখানে কি হয়, এলংগেশন। আচ্ছা, আমি আমার হাতের লেখার জন্য আবারও সরি বলতেছি, কারণ আমার হাতের লেখা অনেক বাজে। এবং তিন, তিন হচ্ছে টার্মিনেশন, মানে শেষে, মানে কিভাবে শেষ হয়, টার্মি টার্মিনেশন। আচ্ছা, এই তিনটা ওয়ার্ড নিয়ে আমরা একটু এখন আরেকটু কথা বলবো। হ্যাঁ, ইনিশিয়েশন মানে কি? ইনিশিয়েশন মানে হচ্ছে যে কিভাবে এটা শুরু হয়, মানে কোনো কিছু প্রসেস কিভাবে শুরু হয়, এটাকে আমরা বলি ইনিশিয়েশন। এরপর আসে এলংগেশন। এটা এটা অ্যাকচুয়ালি আক্ষরিক অর্থে না গিয়ে এটা আমরা ভাবার তর দিকে যাব, যে কোনটার সঙ্গে কোনটার অ্যালাইনমেন্ট হয়, মানে কোনটার সঙ্গে কোনটা যায় বা কিভাবে হয়, এটা হচ্ছে এলংগেশন। এবং সবার শেষে হয় কি, টার্মিনেশন, মানে শেষ হওয়ার আগে কি হয়। তার মানে আমাদের এখানে তিনটা স্টেপে আমরা ভাগ করে নিচ্ছি, যেন আমরা মনে রাখতে পারি যেন কোনটা
কিভাবে কোনটার পরে কোনটা লিখতে হবে এটা মনে রাখার জন্য, স্টেপগুলো মনে রাখার জন্য আমরা এটাকে ৩ টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা কি ইনিশিয়েশন, একটা হচ্ছে এলংগেশন, একটা হচ্ছে টার্মিনেশন। ওকে? তো এখন আমরা একটু চিত্র আঁকাবো। কিন্তু চিত্রটা মানে একদম যে সুন্দর হবে এমন না। আমি এখানে যে ছবিটা রাখছি, এই ছবি থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি পড়বো, বাট আমরা অ্যাকচুয়ালি রাফ মানে বোঝার জন্য আমরা একটা চিত্র আঁকাবো। তো ভাইয়া দেখো তো যে আমাদের ডিএনএটা অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ কেমন পড়ে আসছি? এই যে এইরকম না? উম ধরো যে এই যে এইরকম একটা না? মানে এখানে ধরো যে একটা বন্ড থাকে, এরকম বন্ড থাকে মানে একটা আরেকটার সঙ্গে। ওই যে আমাদের হচ্ছে নাইট্রোজেনাস বেস যেগুলা, সেগুলো একটা আরেকটার সঙ্গে কানেক্টেড থাকে। এভাবে আমরা পড়ছিলাম। হ্যাঁ? মনে আছে? যে একটা আরেকটার সঙ্গে নাইট্রোজেনাস বেস কানেক্টেড থাকে। অ্যাডেনিনের সাথে গুয়ানিন, সরি, অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। এই যে একটা আরেকটার সঙ্গে কানেক্ট থাকে। এখন ভাই দেখ, এখানে একটু তোমরা খেয়াল করো যে যদি আমরা এখানে এটা শুরু করতে চাই, মানে ডিএনএ রেপ্লিকেশন একটা থেকে আরেকটা শুরু করতে চাই, সবার আগে কি করতে হবে? যে ভাই আমাদের এই যে যেগুলো আছে, এগুলাকে আগে ভাঙতে হবে। ভাঙলেই তো ভাই আমরা ২ দিকে ২ টা পাচ্ছি। এইদিকে একটা পাচ্ছি, দেখো এইদিকে একটা পাচ্ছি, এখানে এরকম হাফ পার্ট থাকবে। ভাই এদিকে আরেকটা পাচ্ছি, এখানে একটা হাফ পার্ট থাকবে। তাই না? এরকম ভাঙতে হবে। তো ধরো যে তোমার কথা মতো আমি ভাঙলাম, যে প্রথমে ভাঙবো আমরা এই মাঝখানে যেগুলো আছে, এগুলাকে আমরা প্রথমে ভেঙে দিব। ধরো কিভাবে ভাঙবো সেটা পরে, আমরা আগে স্টেপ গুলো একটু মনে রাখি। তো ভাঙবো, এবং এরপরে আমরা কি করব ভাই? এরপর আমরা করব কি, দেখো তো, ডিএনএ কি কখনো একটা স্ট্রিং থাকতে পারে? মানে ডিএনএ কি একটা সুতা থাকতে পারে? একটা সুতা তো থাকতে পারে না। ডিএনএ কি হইতে হবে? ডিএনএ সবসময় কি হইতে হবে? ২ টা সুতা থাকতে হবে। তো ২ টা সুতা কিভাবে আসবে এটা একটু আমরা খেয়াল করি। এটা কিভাবে খেয়াল, এখন ধরো যে তার মানে কি আমার একটা সুতা এদিকে আলাদা হইলো, মানে এই সুতাটা আলাদা হয়েছে, ভাঙার পরে এদিকে একটা সুতা গেছে, এইদিকে একটা সুতা গেছে। তার মানে কি আরেকটা সুতা আমার এইদিকে দিতে হবে না? আমি একটু কালার চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে আমাদের এটার জন্য আমরা কি কালার নিব, কি কালার নিব? এটার জন্য আমরা ইয়েলো কালার নিব, দাঁড়াও। ওকে, সো এটার জন্য আমরা ইয়েলো কালার নিব। তার মানে কি আমাদের আরেকটা সুতা এদিক দিয়ে, আচ্ছা ইয়েলো কালার একটু কম ভিজিবল হচ্ছে তোমাদের কাছে। ওকে, এই কালারটা নেই। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই কালারটা নিলাম। তো আমাদের আরেকটা সুতা এই দিক দিয়ে নিয়ে যেতে হবে। হুম, আরেকটা সুতা এই দিক দিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা যদি আরেকটা সুতা এই দিক দিয়ে নেই, নেওয়ার পরে আমাদের এখানে কি দেখা যাবে দেখো, যে আমরা হচ্ছে এখানে নিয়ে যদি আবার এখান থেকে যদি কোনো একটা বন্ড তৈরি করে দেই, এখানে এই নতুন সুতায় বন্ড দিয়ে এই পুরাতন সুতাতে কানেক্ট করে দেই, তাহলেই তো আমাদের ভাই আরেকটা এখান থেকে ২ টা ডিএনএ হচ্ছে। এইটা একটা নতুন ডিএনএ, এইটা আরেকটা নতুন ডিএনএ। তাই হচ্ছে না? তো এইটাই হচ্ছে আমাদের প্রসেস। এই প্রসেসটাকে আমরা এখন দেখব যে এই প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হবে, এই কোন প্রসেসের মধ্যে কি হয়। এই ৩ টা প্রসেসকে আমরা হচ্ছে ভাগ করছি। এই ৩ টা প্রসেসকে আমরা ভাগ করে ৩ ভাগে করছি। একটা হচ্ছে ইনিশিয়েশন, মানে যেখানে আমরা এসে প্রথমে ভাঙবো। এই যে ইনিশিয়েশন, এই ইনিশিয়েশনে এসে এই স্টেপে এসে আমরা প্রথমে ভাঙবো বন্ডগুলা, ভাঙার পর এলংগেশনের মধ্যে ওই যে একটার সঙ্গে আরেকটা হচ্ছে, যেহেতু একটা সুতা থাকলো ভাঙার পরে, ২ দিকে ২ টা সুতা গেল, ওই ২ টা সুতার সঙ্গে নতুন ২ টা সুতা যোগ করব, তাহলে আমরা ২ টা পাবো। তো ওই যে নতুন ২ টা সুতা যোগ করা সেটা হচ্ছে এলংগেশন, এবং তারপরে কি হবে? টার্মিনেশন। টার্মিনেশনটা একটু, এটা একটু অন্য একটা জিনিস, এটা তোমাদের আমি পড়াইতে তখন বুঝাই দিব। তো এইটুকু তোমাদের আপাতত ক্লিয়ার। তাহলে আমরা এখন শুরু করি যে আমাদের এখানে কি হয়। তো প্রথমে আমরা আসি যে ভাই ইনিশিয়েশন। তো আমরা একটু লিখি এখানে ১ নাম্বার স্টেপ। আচ্ছা এটা বেশি মোটা হয়ে যাচ্ছে। ১ নাম্বার স্টেপ কি? ইনি আচ্ছা আজান দিতেছে, আমি একটু পরে আবার শুরু করতেছি। তো আজানের জন্য আমি হচ্ছে রেকর্ডিং অফ করছিলাম, আমি আবার শুরু করি। আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে ইনিশিয়েশন ভাইয়া। তো ইনিশিয়েশন ওকে বুঝলাম ভাইয়া, মানে শুরু হবে। তো শুরুতে আমি কি বলছিলাম যে প্রথমে এই যে বন্ডগুলা যেগুলো আছে, এই বন্ডগুলাকে ভাঙবে ভাইয়া। তো এখন এই বন্ডগুলাকে কে ভাঙবে ভাইয়া? এই বন্ডগুলাকে ভাঙবে হচ্ছে আমাদের একটা এনজাইম আছে ভাইয়া। সেই এনজাইমের নামটা কি? এই এনজাইমের নামটা হইতেছে যে হেলিকেজ এনজাইম। ওকে, সো এই এনজাইমের নামটা একটু তোমরা হচ্ছে মনে রাখবা যে যখন ভাঙবে তখন সেটা কি ভাঙবে? হেলিকেজ। হেলিকেজ এনজাইম, এই এনজাইমের নাম কি ভাইয়া? হেলিকেজ। HELICAS, হেলিকেজ এনজাইম। সো ওকে ভাই, তো আমার প্রথমে একটা এনজাইম আসবে, এসে সেই এনজাইমটা প্রথমে কি করবে? প্রথমে এই যে আমার হচ্ছে যে বন্ডগুলো আছে এই বন্ডগুলোকে ভাঙবে।
ভেঙে এই দুইটা বন্ডকে আলাদা করবে। ওকে, ঠিক আছে, দুইটা বন্ডকে আলাদা করলো। করার পরে এই যে হচ্ছে আলাদা যে হয়ে গেল, হওয়ার পরে আমার এই যে জায়গাটা ভাইয়া দেখো, আমি একটু তোমাদের মার্ক করে দেখাই। এই যে ফাঁকা জায়গাটুকু ক্রিয়েট হচ্ছে, এই যে ফাঁকা জায়গাটুকু ক্রিয়েট হচ্ছে, এখানে যে ফাঁকা জায়গাটুকু ক্রিয়েট হচ্ছে না, এই ফাঁকা জায়গাকে আমরা বলি হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। ফর্ক কেন আমরা এখানে বলি, কারণ হচ্ছে এটা দেখতে এইরকম অ্যাকচুয়ালি। এই যে দেখো আমি যে এই লাল কালার দিয়ে যেটা দাগায় রাখছি না, মানে দেখতে এইরকম, মানে তোমার একদিকে একটা ত্রিভুজের মতো, মানে একটা ফাঁকা স্পেস তৈরি করে, এইভাবে ফাঁকা স্পেস তৈরি করে। এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। ওকে ভাইয়া, তো রেপ্লিকেশন ফর্ক তৈরি হইলো, হওয়ার পরে কি হবে ভাইয়া, হওয়ার পরে এখানে একটা মানে প্রাইমার তৈরি হবে, আরএনএ প্রাইমার তৈরি হবে। মানে আরএনএ প্রাইমার তৈরি হবে কি দিয়ে তৈরি হবে ভাই, প্রাইমেজ এনজাইম দিয়ে। সো আরেকটা কি স্টেপ হবে, আরেকটা স্টেপ হবে যে তোমার এরপরে এইটা হেলিকেজ এনজাইম দিয়ে ভাঙলো, এরপরে আমাদের প্রাইমেজ এনজাইম দিয়ে আরএনএ যে প্রাইমারটা আছে সে আরএনএ প্রাইমারটা আমাদের তৈরি হবে। সো আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার তৈরি হবে। ওকে ভাই, ঠিক আছে, আরএনএ প্রাইমার তৈরি হইলো। এখন এই এই যে প্রাইমারটা তৈরি হলো ভাই, এই প্রাইমারটার কাজ কি, এই প্রাইমারটার কাজ আমরা পরে পড়বো। তার মানে কি, আমাদের প্রথম স্টেপে ইনিশিয়েশনে কি হইলো, প্রথমে হেলিকেজ এনজাইম আসলো, আসার পরে সে এই যে বন্ডগুলো ছিল এগুলোকে ভেঙে দিল, হওয়ার পরে রেপ্লিকেশন ফর্ক তৈরি হইলো, এই যে ফাঁকা জায়গাটুকু রেপ্লিকেশন ফর্ক তৈরি হইলো, হওয়ার পরে এই ফাঁকা জায়গাটুকুতে কি হবে, আরএনএ প্রাইমার তৈরি হবে। কে তৈরি করবে এই আরএনএ প্রাইমারটাকে, এই আরএনএ প্রাইমার তৈরি করবে হচ্ছে প্রাইমেজ এনজাইম, এম এ প্রাইমেজ, প্রাইমেজ এনজাইম তৈরি করবে। সো প্রাইমেজ এনজাইমটা কি তৈরি করবে, প্রাইমেজ এনজাইমটা তৈরি করবে আমাদের হচ্ছে আরএনএ প্রাইমারকে এই জায়গায়। এখন এটা আমার গেল ইনিশিয়েশন, এরপর আসবে এলংগেশন। এখন এই এলংগেশনে আমার কি হবে ভাইয়া, দেখো আমি হচ্ছে 2 নাম্বার স্টেপটা লিখি। 2 নাম্বার স্টেপে কি হচ্ছে, এলংগেশন ও এলংগেশন। সো আমার 2 নাম্বার স্টেপ কি, 2 নাম্বার স্টেপ হচ্ছে এলংগেশন। আচ্ছা ভাই, ঠিক আছে, তো এলংগেশনের জন্য আমরা আবার একটা চিত্র দাগাই। ওকে, যে আমাদের যেন বুঝতে সুবিধা হয়, আমরা সবকিছু চিত্র দাগায় দাগায় পড়বো, যেন আমাদের সবকিছু বুঝতে সুবিধা হয় এটাতে। এইটা যদি তোমরা একবার বুঝে ফেলাও, এটা আর জীবনে তোমরা ভুলবে না। সো আমরা সেভাবে এটা পড়বো। আচ্ছা, তো আমাদের এখানে প্রথমে কি হইলো, প্রথমে আমাদের হচ্ছে এখানে বন্ড ছিল, বন্ড গুলা হচ্ছে আমাদের ভেঙে গেছে। ভাই এই যে দেখো বন্ড গুলা ভেঙে গেছে। ওকে, হ্যাঁ, এই যে আমাদের বন্ডগুলা ভেঙে গেছে, এবং এই বন্ডটাকে আমাদের কে ভাঙছে, এই বন্ডটাকে আমাদের ভাঙছে হচ্ছে হেলিকেজ এনজাইম। এই যে হেলিকেজ এনজাইম এই দিক দিয়ে ভাঙতেছে, ভাঙতে ভাঙতে সে ভিতর দিকে এইদিকে ভিতর দিকে যাবে, এবং ভিতর দিকে সে ভাঙতে থাকবে। আচ্ছা, এই যে ভাঙলো, এখন এলংগেশনে কি হবে ভাই, এলংগেশনে আমাদের এই যে দেখো আমি একটু আরেকটু জুম করি, আরেকটু জুম কি করব, হ্যাঁ, ওকে, সমস্যা নেই, আরেকটু জুম করলাম। এই যে করার পর দেখো তো ভাই, এই যে বন্ড গুলো আছে, এই বন্ড গুলো একটা একটা করে আছে না, মানে একা আছে না, কিন্তু এইভাবে তো কখনো থাকে না। আমার কি দরকার, আমার দরকার হচ্ছে আরো একটা, এটার সঙ্গে আরো একটা বন্ড। যদি এখানে ধরো যে, এখানে মনে করো যে বন্ড গুলো কি দিয়ে তৈরি হয়, একটা এডেনিন এই পাশে থাকে, তার মানে হচ্ছে থায়ামিন থাকবে। তো ধরো এখানে এডেনিন আছে, এখানে গুয়ানিন আছে, তারপরে সাইটোসিন আছে, এইভাবে এগুলো একটা একটা করে আছে। এখন এটার এগেইনস্টে আমার তো আরেকটা বসাইতে হবে, তাই না? যে এটার এগেইনস্টে যখন আমি আরেকটা বসাবো, নতুন ধরো যে এখানে ব্ল্যাক কালার দিয়ে দিই, যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, যখন দিব ব্ল্যাক কালার দিয়ে একটা, এখানে একটা বসবে, তারপর আরেকটা বসবে, আরেকটা গিয়ে আরেকটা বসবে, আরেকটা বসবে, এবার বসে এটা আরেকটার মধ্যে দিয়ে হবে। তার মানে এর এর এগেইনস্টে কি থাকবে, অ্যাডেনিনের এগেইনস্টে থাকবে থায়ামিন, গুয়ানিনের এগেইনস্টে থাকবে সাইটোসিন, সাইটোসিন এগেইনস্টে থাকবে গুয়ানিন। তো এইভাবে আমাদেরকে বসাইতে হবে। তো এলংগেশন যে পার্টটা ভাই, এলংগেশন পার্টটাতে আমার এইটা হয় যে, ওই যে আরএনএ, আমার আরএনএ প্রাইমার যেটা তৈরি হয়েছিল, ওই আরএনএ প্রাইমারটা করবে কি, আরএনএ প্রাইমারটা এসে এখানে বসবে, আরএনএ প্রাইমারটা এসে এখানে বসবে, বসার পরে করবে কি, আরএনএ প্রাইমারটা আমাদের জীব, আমাদের এই যে কোষের মধ্যেই এরকম হচ্ছে এইভাবে যে আমাদের যেই ইয়েগুলো থাকে, মানে এগুলোকে বলা হয় নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেস গুলা আমাদের হচ্ছে, ওকে, তো আমি কি বলছিলাম যে আমাদের কোষের মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে, হ্যাঁ, ভাসমান অবস্থায় আমাদের কোষের মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে। ধরো যে এখানে হচ্ছে থায়ামিন আছে, গুয়ানিন আছে, অ্যাডেনিন আছে, সাইটোসিন আছে, এরকম ধরো অনেকগুলো আছে। এখন
এখন কি করতে হবে যে আচ্ছা আমি এটা একটু মিশাই তোমাদের এখানে আরেকটু ভালো করে দেখাই। আহ ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে। হ্যাঁ, তো এখন ভাই এখানে এসে যে আমি যে বলছিলাম যে আরএনএ প্রাইমার তৈরি হয়, তো সেই আরএনএ প্রাইমার এসে কই বসবে ভাই? আচ্ছা আরএনএ প্রাইমার এসে ধরো এখানে বসলো, এখানে আরএনএ প্রাইমার এসে বসলো। বসার পরে ভাই এখন এই আরএনএ প্রাইমার কি করে? আরএনএ প্রাইমার করে কি যে এখানে কোনটা বসবে? এখানে যদি আমার সি থাকে, সি এর এগেনস্টে কি বসবে? জি বসবে। ও আরএনএ প্রাইমার এখানে আসে, আসার পরে দেখে ভাই এখানে কি আছে? এখানে সি আছে, তার মানে সি এর এগেনস্টে কি লাগবে? জি লাগবে। সো ও সুন্দর মতো বলবে ভাই জি তুমি আমার কাছে আসো তো। ও এখানে সুন্দর মতো জি কে নিয়ে যাবে সি এর কাছে, গিয়ে সি এর এগেনস্টে এখানে জি বসাবে, বসায় এখানে একটা বন্ড তৈরি করে দিবে। কারণ সি আর জি একটা বন্ড তৈরি করে, সাইটোসিন এবং গুয়ানিন একে অপরের সঙ্গে বন্ড তৈরি করে। সো এখানে বসাইলো। এরপর আরএনএ প্রাইমার পরেরটাতে যাবে, একটা একটা করবে, তারপরেরটাতে গেল, যাওয়ার পরে দেখলো জি আছে, তার মানে ও করবে কি ভাই তুমি একটা সি, তুমি চলে আসো। ও একটা সি কে কল করবে, করার পরে সি এখানে চলে আসবে, আসার পরে এখানে সাইটোসিন বসবে। হ্যাঁ, এখানে সাইটোসিন বসলো, তারপরে দেখবে কি ভাই এখানে আসলো, আসার পরে কি আছে? এ আছে, তার মানে কি এর এগেনস্টে কি বসে? টি বসবে। বলবে টি তুমি কোথায় আছো ভাই, চলে আসো। তো ওখান থেকে টি নিয়ে চলে আসলো, টি এখানে এখানে এসে টি বসলো, বসার পরে এইটা একজনের সঙ্গে বন্ড তৈরি করলো। এই যে হচ্ছে এইভাবে বন্ড সে তৈরি করতে থাকবে, এটা হচ্ছে এলongation-এর দিকে। ওকে ভাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এটা আমাদের এলongation-এ এভাবে বসতে থাকে। এখন এলongation হওয়ার পরে আমাদের কি সবার শেষে? টার্মিনেশন। টার্মিনেশনে কি হয় ভাই? টার্মিনেশনে একটা এনজাইম আসে, হচ্ছে এটাকে বলা হয় এক্সোনিউক্লিয়াস এনজাইম। এই এনজাইমটা এসে করে কি ভাই? এই যে হচ্ছে তোমার যে যতগুলা তোমার হচ্ছে মানে প্রাইমার ছিল, এই যে প্রাইমার গুলো যে একটা একটা করে বসতেছিল, এই প্রাইমার গুলোকে সরায় ফেলবে। সরায় ফেলার পরে করবে কি যে এই প্রাইমার গুলো সরায় ফেলার পরে এটা একটা নতুন তাহলে স্ট্রিং হয়ে গেল। হ্যাঁ, স্ট্রিং হয়ে যাওয়ার পরে এই যে যদি মাঝখানে কোনো গ্যাপ থাকে সেই গ্যাপ গুলো টার্মিনেশনে তোমার ফিল আপ হয়ে যায়। তো এইগুলো এটাই হচ্ছে আমাদের মূলত আমাদের ডিএনএ যে হচ্ছে স্টেপ গুলো ছিল, ডিএনএ রেপ্লিকেশন স্টেপ হচ্ছে এইটুকুই। এইটুকুই আমাদের এই চিত্রতেও বলা আছে, দেখো এই চিত্রতে তোমরা একটু খেয়াল করো। দেখো এই চিত্রটা দেখো যে আচ্ছা এটা একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই, বেশি ভিড়ের মধ্যে আমরা না দেখাই। ওকে, সো আমরা অলমোস্ট একটা ফাঁকা জায়গায় আসছি। দেখো এই চিত্রের মধ্যে কি হয়েছে, দেখো এই যে আমাদের হচ্ছে এখানে হেলিকেজ এনজাইম আসছে, এসে এটা ভাঙতেছে, ভাঙার পরে এই যে দেখো একটা একটা করে এনজাইম এখানে বসাইতেছে। হ্যাঁ, এখানে দেখো একটা একটা করে এনজাইম বসাইতেছে। সো এই চিত্রটাতে এই যে কাজগুলো হইতেছে এই কাজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি, তিন ভাগ তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে মেইন ভাগ কি কি হয়। এখন এটাকে আমাদেরকে শুধু লিখতে হবে, এই যে বইয়ের ভাষা বা হচ্ছে যেটা অ্যাকচুয়াল ইংলিশের যেটা সেটা আমাদেরকে হচ্ছে এখানে লিখতে হবে। তো দেখো এখানে বলছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয়? প্রথমে হয় ইনিশিয়েশন। ইনিশিয়েশনে কি হয়? আমি একটু মার্কার নেই। ইনিশিয়েশন। সো ইনিশিয়েশনে প্রথমে কি হয়? ইনিশিয়েশনে প্রথমে আসে আমার হেলিকেজ এনজাইম আসে। এই যে দেখো যেটা বলছিলাম যে ইনিশিয়েশন আমাদের আসে কি? হেলিকেজ এনজাইম আসে, এসে আনউইন্ডস করে। আনউইন্ডস মানে কি ভাই? যদি কোনো জোড় থাকে সেটাকে ভেঙে দেওয়া, সেটাকে বলে আনউইন্ডস। হ্যাঁ, তাও তোমরা এখানে বলতে পারো ব্রোক বা আনউইন্ডস, ব্রোক দুটাই সেম। আনউইন্ডস ডিএনএ স্ট্র্যান্ড, মানে একটা একটা এটা এগুলো তো আমরা তো স্ট্র্যান্ড বলি তাই না? এগুলোকে আমরা এক একটা করে স্ট্র্যান্ড বলি, এগুলোকে এক একটা স্ট্র্যান্ড বা এক একটা সুতা বলা হয়। তো এগুলোকে আমরা তো ভেঙে ফেলে। তারপর কি হয়? রেপ্লিকেশন ফর্ক ইজ ক্রিয়েটেড। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা আমরা বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তোমাদের আমি বলছি যে এগুলোকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। এই রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো। ওকে, আমরা এটাও দেখছি রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো। তারপর কি হয়? আরএনএ প্রাইমার ইজ ক্রিয়েটেড বাই প্রাইমাস এনজাইম। ওই যে বললাম যে আরএনএ প্রাইমারটা তৈরি হয় প্রাইমাস এনজাইম দিয়ে। ওকে ভাই, ঠিক আছে। এরপরে কি? এলongation পার্ট। এলongation পার্টে কি হয়? নিউ ডিএনএ স্ট্র্যান্ড গ্রোস ওয়ান বেস এট এ টাইম। ওই যে তোমাদের বললাম যে একটা একটা করে সে কল করবে। আরএনএ প্রাইমার সে দেখবে যে এখানে কোনটা আছে, দেখার পরে সে একটা একটা করে কল করবে কোষের বিভিন্ন জায়গা থেকে। ওই জন্য বলছে যে ওয়ান বেস এট এ টাইম অ্যাজ কমপ্লিমেন্টারি অফ লিডিং স্ট্র্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইম। কারণ দেখো ভাইয়া, ধরো যে এই যেটা আছে আমাদের এই যে সুতাটা আছে, এটার মাথা ধরো 5 প্রাইম, এইদিকে আছে 5 প্রাইম আর এইদিকে আছে 3 প্রাইম, তাই না? এইদিকে আছে 3 প্রাইম। তো আমার যদি হচ্ছে যে তৈরি করতে হয় তাহলে এই পাশে আমার 3 প্রাইম রাখতে হবে না? এই পাশে আমার 3 প্রাইম রাখতে হবে এবং এই পাশে আমার 5 প্রাইম রাখতে হবে। কারণ কি? একটা আরেকটার অপোজিটে, মানে একদিকে যদি মাথা যেদিকে থাকবে সেদিকে আরেকটা পা থাকতে হবে। তো এটা বলছে। ওকে, তারপরে কি বলছে ভাইয়া? তারপরে বলছে ডিএনএ পলিমারেজ এনজাইম কন্ট্রোলস ইট। ডিএনএ পলিমারেজ এনজাইম এটা কন্ট্রোল করে যে একটা একটা করে আস্তে আস্তে ঠিকঠাক ভাবে বসছে কিনা এটা কন্ট্রোল করে। এবং তারপরে যেটা বলছে এটা হচ্ছে এই যে লিডিং স্ট্রেন, মানে তোমার হচ্ছে যেটা এই দিক থেকে তো ভাঙতেছে ডিএনএ। আচ্ছা আমি একটু মিশাই নেই,
তোমাদের বুঝতে সুবিধা হবে আবার। ওকে, সো এই যে এখানে যে ভাঙলো, ভাঙার পরে দেখো তো এইদিকেও ফাঁকা হইতেছে, এইদিকেও ফাঁকা আছে। এখন কোন দিক থেকে শুরু করবে? হ্যাঁ, যদি আমার ডিএনএটা এই দিক থেকে ফিল আপ হওয়া শুরু করে, মানে নতুন স্ট্রিং বা নতুন এই সুতা যোগ হওয়া শুরু করে, সেটা হচ্ছে আমার লিডিং স্ট্র্যান্ড। আর ল্যাগিং হচ্ছে কি, যেটা এই দিক থেকে শুরু হবে, সেটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এটা হচ্ছে আমার এই পয়েন্টে বলা আছে। টার্মিনেশন কি? ওই যে বললাম যে exonucleo enzyme remove all the primer sequence from the strand. Again, DNA polymerase fills the gap and DNA ligase enzyme seals all the gap. যদি কোনো গ্যাপ থাকে সেগুলোকে সিল করে দেয়। এটা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন। ওকে ভাই, তো ডিএনএ রেপ্লিকেশন তোমাদের যদি মানে কোশ্চেন আসে, তবে তোমাদের এইটুকু চিত্র আঁকাইতে হবে। এখান থেকে সরি, আমি আমি দেখাই দিচ্ছি। এখান থেকে এইটুকু চিত্র আঁকাইতে হবে, এইটুকু চিত্র তোমাদেরকে আঁকাইতে হবে। ওকে, এই পার্টটুকু না আঁকাইলে হবে, এই পার্টটুকু না আঁকাইলে হবে। তোমরা দেখাবা যে এটা এই দিক থেকে যাচ্ছে, আর হচ্ছে যে তোমরা আরেকটা দেখাবা যে এটা এই দিক থেকে যাচ্ছে, চিহ্ন দিয়ে বোঝাই দিবা দুটো দুই দিক থেকে যাচ্ছে। তাহলে তোমার এটা কমপ্লিট হয়ে যাবে যে ডিএনএ রেপ্লিকেশনটা। ওকে ভাই, সো ডিএনএ রেপ্লিকেশন এরপরে কি? এরপরে হচ্ছে তোমরা যদি ডিএনএ রেপ্লিকেশনটা বোঝো ভালো মতো, এরপরে আর তেমন কিছুই নাই এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে সবই বাকিগুলো খুবই ইজি। কারণ হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন পড়ার আগে তো আমরা পড়ছি ডিএনএ স্ট্রাকচার। সো ডিএনএ স্ট্রাকচার পড়লে সিমিলার হচ্ছে আরএনএ। সো দেখো এটা হচ্ছে আরএনএ। আরএনএ কি দেখো ভাইয়া, আরএনএ হচ্ছে, আমরা ডিরেক্ট এখানে পড়বো, আমরা আর বুঝতে যাব না, কারণ আমরা অলরেডি পড়ে আসছি ডিএনএ। সো আরএনএ আমাদের আর খুব বেশি কঠিন হবে না। তো আরএনএ কি? সিঙ্গেল স্ট্রিং হুইচ জেনারেলি রানস ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। এটা একটা স্ট্রিংই হয়, বুঝছো? এটা একটা স্ট্রিং এ হয়, এইভাবে এইভাবে একটা স্ট্রিং এ থাকে। এখন তুমি বলবা যে ভাই একটা স্ট্রিং থাকলে এটা কানেক্টেড থাকে কিভাবে? ভাই এটা এসে আবার ঘুরে এইদিকে যায়, বুঝছো? গিয়ে একটা আরেকটার সঙ্গে এইভাবে কানেক্টেড হয়, হয়ে কাইন্ড অফ দেখতে ডিএনএ এর মতো হয়, বাট অ্যাকচুয়ালি ডিএনএ না। এটা একটা স্ট্রিং থাকে, ডিএনএ তে দুইটা ইন্ডিভিজুয়াল স্ট্রিং থাকে, এখানে একটা স্ট্রিং থাকে। ঠিক আছে ভাইয়া? তো এই জন্য বলছে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্রিং হুইচ জেনারেলি রানস ফ্রম 5 প্রাইম টু 3 প্রাইম। থ্রি মেজর পার্ট: নাইট্রোজেনাস বেস সেম ডিএনএ এর মতো, 5 কার্বন রাইবোজ সুগার এবং ফসফেট গ্রুপ সেম। ওখানেও যা ছিল এখানেও সেম আছে। আচ্ছা, 4 নাইট্রোজেনাস বেস, এখানেও 4 নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, থায়ামিনের বদলে এখানে আছে ইউরাসিল। আমরা বলছিলাম না ওখানে থায়ামিন, থায়ামিনের বদলে এখানে কি আছে? ইউরাসিল। আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই যে আমাদের এখানে থায়ামিনের বদলে ইউরাসিল। দেখো থায়ামিন, থায়ামিন কই গেল থায়ামিন? এই যে দেখো এখানে কি বলছিলাম, এই দেখো থায়ামিন, অ্যাডেনিন মিল আছে, সাইটোসিন মিল আছে, গুয়ানিন মিল আছে, বাট আরএনএ তে শুধু এক্সট্রা কি থাকে? এইটার বদলে, থায়ামিনের বদলে কি থাকে? ইউরাসিল থাকে। কি থাকে? ইউরাসিল। ইউরাসিলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে, মানে প্রথম লেটার ইউ দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে ইউরাসিল। ওকে ভাই, তো আমাদের ইউরাসিল, এখানে থাকে ইউরাসিল, এই যে ইউরাসিল। এ ইউ ডাবল হাইড্রোজেন বন্ড, কারণ এটি ছিল ডাবল হাইড্রোজেন বন্ড, এখানে এ ইউ ডাবল হাইড্রোজেন বন্ড। আর তোমার জি সি এটা ট্রিপল হাইড্রোজেন বন্ড, সেম। আরএনএ ইজ লেস স্টেবল দেন ডিউ টু ইটস রাইবোজ সুগার স্ট্রাকচার। রাইবোজ সুগার স্ট্রাকচারের কারণে এটা হচ্ছে কম স্টেবল। সেম, তুমি যদি ডিএনএ স্ট্রাকচার তুমি যদি পারো, তুমি আরএনএ স্ট্রাকচারও তুমি সহজে পারবা। আর এই আর ডিএনএ তো কোনো প্রকারভেদ নেই ভাই, বাট আরএনএ প্রকারভেদ আছে। আরএনএ প্রকারভেদ কি? মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, আরএনএ, আর এবং হচ্ছে আদার্স টাইপ। মেসেঞ্জার আরএনএ কি? নাম শুনে বোঝা যাচ্ছে যে ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ট্রান্সফার আরএনএ কি? কোনো কিছু ট্রান্সফার করে, হইতে পারে সেটা হচ্ছে তোমার ইনফরমেশন হইতে পারে, বা সেটা প্রোটিন। আরএনএ কি? রাইবোজোমাল আরএনএ, মানে রাইবোজোম নামে আমাদের একটা এলিমেন্ট থাকে কোষের মধ্যে, সেটাতে যে আরএনএ থাকে সেটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ। তো আমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট, আমরা এত ডিপই পড়বো না যে রাইবোজোম কি, এত ডিপ পড়ার আমাদের কোনো এখানে দরকার নেই। এবং আদার টাইপস অফ আরএনএ এটা থেকে তেমন কিছু আসে না। সো এইটুকু ছিল আজকে আমাদের যে মলিকুলার এন্ড সেলুলার বায়োলজিতে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে কোনো কোশ্চেন যদি তোমাদের থাকে, তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে কোশ্চেন লিখতে পারো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা যে কেমন লাগলো। এনি কোশ্চেন তোমরা করতে পারো কোথায়? কমেন্ট সেকশনে। হ্যাঁ, আর হচ্ছে তোমরা যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো, আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে আজকের ক্লাসটা করার জন্য।